সকাল কি হয়নি নাকি? এখনো মটকা মেরে শুয়ে আছো যে বড়? এই উঠবে নাকি? ওই আবার পাশ ফিরে শুলে বলি বাজারটা কে যাবে ভূতে? আমার আর সেই কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে, বরং একটা পেতনি আছে রোজ সকালে চিৎকার করে ঘুম ভাঙায়। আমি পেতনি? আমি কি তোমাকে বলছি নাকি? থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, থাক। আমি জানি তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি চলে যাব। আমি আজই আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাব। আমায় পেতনি বলল। মা, চলে এলাম। যাক, এই যাত্রা আর তাহলে মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়া হলো না। বাবা টুকি বাবা চলে এলাম কয়েকদিনের জন্য, থাকবো বলে আপনাদের সাথে। ভালো আছেন তো বাবা? ছিলাম বাবা, এখন নেই। তোমার মতো আপদ এলে কি করে ভালো থাকবো? খুব ভালো আছি বাবা জীবন, খুব ভালো আছি। আমি বাজারে যাচ্ছি, তুমি মুখ হাত ধুয়ে বাতাসা মুড়ি খাও। বাবা বাজার যাচ্ছেন? যদি পান ভালো বেলে মাছ নিয়ে আসবেন কেমন? কতদিন যে বেলে মাছের সর্ষের ঝাল খাইনি, কি বলবো আপনাকে। বেলে মাছ? বাবা জীবন, মাসের শেষ, আমি হেলে আছি, তাই বেলে না পেলে কিছু মনে করো না। হ্যাঁ, কি বলি? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই, সে মুখ ফুটে চেয়েছে। বলি তোমাকে বাজার থেকে বেলে মাছ আনতেই হবে। বেলে না আনলে আমি বাড়িতে আগুন জ্বেলে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব, বলে দিলাম। হ্যাঁ, কি হলো? গোপালের এত দেরি হচ্ছে কেন? কয়েকদিন ধরেই হচ্ছে মহারাজ। তাই তো দেখছি। না না না, এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। আপনি তো কিছু বলেন না, তাই ও একেবারে সাপের 5 পা দেখেছে। মহারাজ, মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন, আপনার কিছু বলা উচিত। আজ আসুক গোপাল, আজ ওকে বোঝাতে হবে যে বাকি কর্মচারীদের মতো সেও একজন কর্মচারী। কি আনন্দ হচ্ছে! যদি ঠাকুর ঠাকুর করে আজ গোপালের চাকরিটা যায়, ওহ কি ভালোই না হয়। আমার চাকরিটা থাকলে হয়। আজ বেলে আমাকে ফেলে দিল, আজ মহারাজকে কি বলবো? কিচ্ছু তো বুদ্ধি মাথায় আসছে না। ভগবান! ও গোপাল দাদা, ওপরের ভদ্রলোক কথা শুনলেন? না, এই শুনবে শুনবে করছেন। ও না, গোপাল দাদার মাথাটা সত্যি গেছে। আসুক আসুক আজ গোপাল, আসুক। আজ ওর একদিন কি আমার একদিন। আসুক আসুক না গোপাল, দেখি দেখি কতক্ষণে আসে। কি যে করি, কাঁপে প্রাণ গোপালের তরে, দুষ্টু মন্ত্রীর আস্ফালনে মন ভয়ে মরে। মহারাজ গোপাল আসছে। এই যে গোপাল, কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি এলে যে? মানে একটু সমস্যা চলছে মহারাজ, তাই একটু দেরি হয়ে গেল। এটাকে একটু দেরি বলে বুঝি? মহারাজ, গোপাল বোধহয় কালকের জন্য আজকে তাড়াতাড়ি এসেছে। গোপাল তুমি মাসোহারা পাও না? আগে মহারাজ, আজ হঠাৎ করে একথা কেন বলছেন? তুমি কি আমাকে দয়া করছো? আহ, কি মজাই যে লাগছে। তোমাকে কিছু বলা হয় না বলে সাপের 5 পা দেখেছো না? কাল থেকে যেন রাজসভায় আসতে মোটেই দেরি না হয়। পর করে বারুদের মতো জ্বলে ফুস করে নিভে গেল। তা মহারাজ, গোপালকে বলে দিন কালকে দেরি করে এলে আমাদের পক্ষে আর রাখা সম্ভব নয়। তুমি থামো, তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো, তাহলেই আমি একেবারে ধন্য হই। আর গোপাল, আজ তুমি বাড়ি যাও, তোমার আজকের দিনের মাইনেটা কাটা গেল। ঠিক আছে মহারাজ। ওদিকে গিন্নির কাউতালি আর এদিকে মহারাজের কোতোয়ালি, জীবনটা একদম মরুভূমি হয়ে গেল।
আর ফিরবই না ঘরে, ঘরেও ফিরবো না, মহারাজের কাছেও যাব না। মহারাজ, আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না তো, আমি চললাম, আর ফিরবো না। মহারাজ, আপনি থাকুন আপনার ওই বোকা মন্ত্রীকে নিয়ে, আর আমার গিন্নিও থাকুক মেয়ে জামাই নিয়ে। বুঝবেন বুঝবেন, আমার মর্ম আমি না থাকলে বুঝবেন না। রাতটা এই বাঁশ বাগানে শুয়ে কাটাই, কাল সকালে হাঁটা দেব। উহ, খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে না। চোখ বুজে শুয়ে পড়ি। এবার আমার কি হবে? এ কি রে বাবা, শেষে ভূতের পাল্লায় পড়লাম। রাম 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 রাম, শেষে ভূতের থাপ্পড় খেয়ে মরতে হবে। হায় 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 হায়, আমার এ কি হলো? এ কি রে বাবা, কোথা থেকে ছিচকা দুনে ভূতের পাল্লায় পড়লাম? সাহস করে একবার গিয়ে দেখি তো। আমার এ কি হলো? ভাই, মানে ভূত ভাই, কাঁদছো কেন ভাই? ভূত হয়ে তোমার কিসের দুঃখ ভাই? ওরে বাবা রে, মানুষ! রামন 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 রামন। বাহ, এ কি কাণ্ড! ভূত হয়ে মানুষকে ভয়? ব্যাপারটা গবেষণা করে দেখতেই হচ্ছে। ভাই ভূত, তুমি কাঁদছো কেন? আমার তো খুব ভয় করছে গো মানুষ ভাই। এ তো নতুন রকমের ভূত, ভীতু ভূত। একে আমার ভয় নেই, এ তো দেখি আমাকেই ভয় পাচ্ছে। তা ভূত ভাই, তোমার ভয় লাগছে কেন? আসলে আমি কালই সবে মরেছি কিনা, নতুনদের বড় জ্বালা। আমাকে নতুন পেয়ে পুরনো ভূতরা কি পেছনে লাগলো, তাই এই বাঁশ বাগানে চলে এলাম। এখানে একদম একা, কেউ কোথাও নেই তো, তাই। একা একা তো কি হয়েছে? আমি তো জন্মে শুনিনি যে ভূতে একা থাকতে ভয় পায়। তাতে কি, ভূত বলে কি ভূতেদের ভয় থাকতে নেই নাকি? আমি তো এই ভূত রাজ্যে একদম নতুন, কাউকে চিনি না, জানি না, কি যে করি মানুষ ভাই। ও, কাল মরেছ? তাহলে তোমায় নতুন ভূত পরে ডাকবো। এই ভূতটাকে আমার বাড়ি নিয়ে যাই, সকালে বাজারটা করে দেবে। মন্ত্রীকে একটু শায়েস্তা করতে হবে। শোনো ভূত ভাই, বউয়ের জ্বালায় পালিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু তোমার সাথে আলাপ হবার পর মত বদলালাম, বুঝলে? তুমি আমার সাথে চলো, আমরা আজ থেকে একসাথে থাকবো। তুমি থাকবে আমার ঘরের ছাদে, তুমি শুধু সকালে আমার বাজারটা করে দিও। ঠিক আছে মানুষ ভাই, আমি আজ থেকে তোমার সাথে থাকবো, তোমার সুখ দুঃখে তোমার পাশেই থাকবো। বাজার রইল গো গোপাল ভাই। বাহ, তুমি তো খুব কাজের ভূত আছো। যাও, চালে উঠে পড়ো, বিশ্রাম নাও। মা, তুমি কখন এলে? অনেক রাতে। এই ওঠো ওঠো, এবার বাজার যেতে হবে, ওঠো। বাজার আমার মাথার কাছে। ও মা, তাই তো গো। হ্যাঁ, বাজার নিয়ে আর ভেজার ভেজার করবে না তো। এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে। তুমি কখন এলে? কখন আবার বাজারে গেলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না গো। তোমার বেশি বুঝে কাজ নেই, আম খাওয়া কাজ, আম খাও, আম গাছের কটা পাতা গুনতে যেও না। আর শোনো, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো, হ্যাঁ? তারপর স্নান করে রাজসভায় যাব। মহারাজ, আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি। দিনকাল যা পড়েছে, কারো সাথে মন খুলে কথা বলা যায় না, খুব খারাপ লাগে। তা ঠিকই বলেছ মন্ত্রী, কাউকে আর বিশ্বাস করা যায় না। আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে ঘেঁষতে দিই না। ও, তাই বুঝি? তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায়? এটা একেবারে ঠিক কথা বলেছ গোপাল। তা মন্ত্রী, বটা ঘটা সম্পর্কে তোমার কি মত? আবার গোপালের কায়দাবাজি শুরু হলো।
এই মহারাজের আশকারাতে গোপাল এত বাঁচা। কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ। ও বাবা, মন্ত্রী মশাই দেখছি মন পরিষ্কারের সাবান নিয়ে ঘুরছেন। মন পরিষ্কারের সাবান মন্ত্রীমশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে, এই বিশ্বাস আছে। মন্ত্রী মশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে। আমি খুব দুঃখিত মন্ত্রী মশাই, আপনাকে আঘাত করার জন্য। আর কোনোদিনও আপনার সাহস, আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রী মশাই। এইটা গোপাল ঠিক করেছ। সাধু সাধু গোপাল। গোপাল চাইল ক্ষমা, মহারাজ খুশ। মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল ফুস। আমাকে সতর্ক থাকতে হবে, নিশ্চয়ই কিছু একটা ষড়যন্ত্র করেছে। আজকের মতো সবাই খানি শেষ। ওই হে নতুন ভূত, চাল থেকে নামো এবার। বলো গোপাল দাদা। তোমাকে একটা কাজ করে দিতে হবে। আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না, দেখো না একবার, চোখের পাতা ফেলতে না ফেলতেই তোমার কাজ হয়ে যাবে। বলো বলো বলো, কি কাজ করব বলো। ইকিরে বাবা, হ্যাঁ মানুষটা কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? এই কি গো, বলি কার সাথে কথা বলছো? ভূতের সাথে। কি সব অলক্ষণে কথা বলছো? তুমি শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে? হ্যাঁ গা, এই তোমার শরীর টরীর খারাপ হলো? কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা, মন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো, আমি বেরোচ্ছি। চলো গো। চলো গো গোপাল দাদা। রে কাজ কাজ করে মানুষটার মাথাটা একদম গেছে গো। ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। শোনো নতুন ভূত, ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে। তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসো। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে। ঠিক আছে গো গোপাল দাদা। কি যেন কপালে পড়লো। হে মা, কাক আমার মাথায় ইয়ে করে দিল। হ্যাঁ, যা যা, হুস হুস। আচ্ছা, আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে? কি জানি, আমার তো কিছুই মাথায় আসছে না। যাই, বাড়ির দিকে যাই। আজ কি হলো? মন্ত্রীটা এত দেরি করছে কেন? সেদিন তো এত বড় বড় কথা বলল। আসুক আসুক, আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব। এই যে মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো যে? মন্ত্রী মশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গোপাল বেটা কি করে জানলো? হ্যাঁ, এটা কি গোপালের কারসাজি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমিও প্রস্তুত আছি। মহারাজ বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন, তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর কি। মহারাজ, মন্ত্রী মশাইয়ের অতিথি মানে রাজ অতিথি, ওনাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো উচিত। বাহ বাহ বাহ, এটা গোপাল তো দারুণ কথা বলেছে। প্রহরী! এই রে, গোপাল আবার খেলে দিল। হ্যাঁ মহারাজ, তারা এখন নেই। নেই মানে? এই যে বললে আছে। ছিল তো, এখন নেই, মানে চলে গেছে। আরে এলোই বা কখন আর গেলই বা কখন? ওই মাঝরাতে এসেছিল, ভোর রাতে চলে গেল, তাই না মন্ত্রী মশাই? রাতে এলো, ভরে গেল, সব কিছু নিয়ে গেল। বুঝলাম। তা মন্ত্রী, কাল যেন দেরি না হয়। সবার কাজ তাহলে শুরু করা যাক। সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না? এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই।
শুধু দেখে যান। আজ খাওয়াটা খুব জব্বর হয়েছে। মেয়ে জামাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ গো, তোমার ওপর খুব চাপ যাচ্ছে না গো? হ্যাঁ, আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বলো তো? কেন গো? হ্যাঁ? না, হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো। তা যাক, গিন্নি যাও, রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার কাজ আছে। এত রাতে? বলছি, এত রাতে তোমার কি রোজ এত এত কাজ থাকে গো? ও তুমি বুঝবে না, অনেক যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তো। আমার এক অবতার আছে, তাকে নিয়ে রাজ্যের চারপাশটা ঘুরে দেখতে হয়। যাও যাও, তুমি শুয়ে পড়ো। আজ কোথায় ফেলবো? আজ মন্ত্রী মশাইকে তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে। ভাগ্যিস মন্ত্রীগিন্নি নেই। মন্ত্রীগিন্নি বাপের বাড়ি, আর মন্ত্রী মশাই খোলা মাঠে। কিরে বাবা, মন্ত্রী মশাই এখানে এভাবে শুয়ে আছে কেন? কেউ গিয়ে ওই রাজামশাইকে খবর দাও। আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। এ, এ, আমি আমি এখানে কেন? আহা, সেটাই তো আমাদের প্রশ্ন, যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন? বলো কি, মন্ত্রী খোলা মাঠে শুয়ে কেন? সেটাই তো বুঝতে পারছি না। ঘর থাকতে খোলা মাঠে? ওহ, মন্ত্রী না এলে তো জানাও যাচ্ছে না। ঘর থাকতে মন্ত্রীমশাই বাইরে কেন শুয়ে? আহ, আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না। ওই তো মন্ত্রী মশাই আসছেন। কি মন্ত্রী মশাই, আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে? হ্যাঁ, কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল, তাই 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 ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইলখানেক হেঁটে খোলা মাঠে এসে শুলেন। বাহ বাহ বাহ। ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী। আহ, কি যে হচ্ছে। আচ্ছা, খোলা মাঠে শুতে তোমার ভয় করেনি? ওই যে কথায় আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে চেনেন না মন্ত্রী মশাই, আপনি ভাঙবেন এবং মচকাবেন। বটা ঘটা, তোদের সাথে কথা আছে। বলুন, কি কথা? আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে। আপনার বাড়ি? কেন? দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা। এ আবার কি কথা? কই, আপনার এই রোগটা ছিল বলে তো জানি না। আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি। আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে, কিন্তু ঘুম থেকে উঠছি কখনো পাহাড়ের মাথা থেকে, আবার কখনো খোলা মাঠ থেকে। কি যে হচ্ছে ছাই, কিছুই বুঝতে পারছি না। এ তো ভয়ঙ্কর কথা। আজ একটু আমাকে পাহারা দে। আপনি নিশ্চিন্তে যান, হ্যাঁ আমরা আছি আছি। আমায় বাঁচালি। এই ঘটা, আমি যা দেখছি তুই তাই দেখছিস তো? মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন। মন্ত্রী মশাইকে ভূতে ধরেছে রে।
এ কি, আজ আমি কোথায়? আমি রাজবাড়ির ছাদে কি করে এলাম? হ্যাঁ, না, যাই, নিজের বাড়ি যাই। শুনলাম কাল রাতে তুমি ঘুড়ির মতো উড়তে উড়তে আমার ছাদে এসে লাটকে পড়ে গেলে। মা, ঘড়ির মতো উড়ে উড়ে রাজবাড়ির ছাদে লাট খেয়ে পড়ে গিয়ে মন্ত্রীমশাই কাঁদে। যাও মন্ত্রী যাও, তুমি আজ বাড়িতে বিশ্রাম নাও। ঠিক আছে মহারাজ। গোপাল, গোপাল, একটু আসবে? তোমার সাথে একটা কথা আছে। যাও গোপাল যাও, মন্ত্রীর সাথে আলোচনা সেরে এসো। যথা আজ্ঞা মহারাজ। বলুন মন্ত্রী মশাই। গোপাল, আমি তোমার পায়ে পড়ছি, তুমি বাঁচাও। আমার সাহস নেই। আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে। ঠিক আছে, আজকের পর থেকে আপনার কিচ্ছুটি হবে না। শুধু একটা কথা মনে রাখবেন, অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন। মনে রাখবো গোপাল। মহারাজ, আর অঘটন ঘটবে না, কথা দিলাম। আচ্ছা, মন্ত্রী আকাশে উঠলো কি করে? ইন্দ্রজাল, জাদু। কি হলো, মন্ত্রী এখনো এলো না কেন? রাজসভার কাজ তাহলে শুরু হবে কি করে? না না না, এ তো ভালো কথা নয়। নিয়মানুবর্তিতা আবার নতুন করে শেখাতে হবে দেখছি। আসতে হলো দেরি, খাচ্ছিলাম যে মুড়ি, সঙ্গে তেলে ভাজা, তাই মহারাজা। এ আবার কি? তোমার শরীর ঠিক আছে তো? শরীর আমার চাঙ্গা, মনে লাগলো দাঙ্গা, নেই সাঙ্গা পাঙ্গা। ও তোর কি যে চলছে? এই, এটা কি পাগলা কারো? চাঙ্গা দাঙ্গা ঠিক আছে, সাঙ্গা পাঙ্গাটা কি? ওই সাঙ্গ পাঙ্গকে ছন্দে মেলালাম আর। তোমার কি হয়েছে বলো তো? মাথার কোনো গোলমাল দেখা দিল নাকি? না মহারাজ, আমার প্রতিভার বিকাশ ঘটেছে। এটা প্রতিভার বিকাশ না প্রতিভার বিনাশ মহারাজ? মন্ত্রীমশাই কবি, দিন না একটা ছবি, গলায় টাঙিয়ে রাখি, আরশোলা এখন পাখি। দারুণ বলেছ, আরশোলা এখন পাখি। তা মন্ত্রী, তোমাকে এখন কোথায় রাখি? এই দেখো, আমিও কেমন ছন্দ মিলিয়ে দিলাম। কোথায় আর রাখবেন মহারাজ, আপাতত পাগলা গারদে রাখুন। করো করো, যত ইচ্ছা তামাশা করো, একদিন দেখবে কবি হিসাবে আমার জগৎ জোড়া নাম। তখন নাম হবে জগৎ জোড়া, আমি হব পাগলা ঘোড়া। আহ, এ হচ্ছেটা কি? এই মন্ত্রী থামো, তুমি তো আমাদের সবাইকে দেখছি পাগল করে দেবে। কাল অব্দি তো ঠিকই ছিলে বাবা, তা আজ হঠাৎ কি হলো? আমি আমাকে আজ চিনতে পেরেছি। মানে এতদিন চিনতে পারোনি? হ্যাঁ, আজকেই তুমি তোমাকে চিনতে পারলে? পাগলরা নিজেদের চিনতে একটু দেরি করে মহারাজ। মন্ত্রী না হয়ে আমি কবি হতে পারতাম। কবি হলে কত ভালো হতো। কাল রাতে আমি প্রথম যে কবিতাটা লিখি সেটা শোনাই। লাল ঝুঁটি কালো চুল, হাতে নিয়ে গোলাপ ফুল, চোখে পড়লো কালো ঝুল, বউয়ের কানে সোনার দুল। কি হে সভা কবি, কবিতাটা কেমন? আমি লিখে এনেছি মহারাজ, আপনি একটু পড়ে দেখবেন। এই নিন মহারাজ। কেমন করে বলি, সব কবিতা গেলাম ভুলি। মহারাজ, এবার আমি চলি। মন্ত্রী মশাইকে থামাতে হবে। মহারাজ, আপনার যদি আজ্ঞা হয় তবে একটা কথা নিবেদন করব। করো করো করো। মহারাজ, মন্ত্রী মশাই আপনাকে কিছু বলতে চায়। এটা মন্ত্রী মশাই সরাসরি আপনাকে বলতে পারছেন না, আপনি একান্তে জিজ্ঞেস করুন। আমরা চলি। এমনিতে আজ একটু গুরুপাক হয়ে গেছে, পেটটা ঠিক নেই মহারাজ। ঠিক আছে, যাও তবে।
এই কবিতা ছেড়ে কথ্য ভাষায় বলো তো, তোমার কি দরকার? যা দিনকাল পড়েছে ওই মাইনেতে আর চলছে না, একটু উপরি পয়সা না পেলে আর চলছে না। বউয়ের বাড়ছে বায়না, চাই অনেক গয়না, আর আমি দেখছি আয়না। থামো 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 থামো, কবিতা থামাও। তুমি কি ভাবলে তোমার ওই ভুলভাল কবিতা শুনে তোমার মাইনে একেবারে বাড়িয়ে দেব? হ্যাঁ, রাজ্য এখন খুব সংকটে। যাও যাও যাও, মন দিয়ে কাজ করো। তবে তাই হোক মহারাজ, আমি তবে আসি আজ। একটু জল দাও তো। বলি কি গো, আজ এত তাড়াতাড়ি এলে? পেটটা খুব কামড়াচ্ছে গিন্নি, একটু গুরুপাক হয়ে গেছে। ওই 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 নোলা সামলাতে পারে না, খাওয়া চাই। বয়স বাড়ছে, সে খেয়ালটা তো মোটে রাখো না। নাও, কোথায় ভাবলাম যে রাসের মাঠে যাত্রার দল এসেছে, বাচ্চাগুলোকে নিয়ে তোমাতে আমাতে যাব, তা না। ওই দেখো, এক্ষুনি এসে পড়বে বাচ্চাগুলো, তখন যে কি বলবো ওদের। ও গোপাল দাদু, চলো যাত্রা দেখতে যাব। ও দিদা, তুমিও চলো, তাড়াতাড়ি না গেলে ভালো বসার জায়গা পাবো না। যাত্রা, এই তোদের গোপাল দাদুর পেটে গড়বড়, আজ আর যাওয়া হবে না, বুঝলি? ওরা আশা করে এসেছে, তুমি নিয়ে যাও। ও দিদা, তুমি নিয়ে চলো। আমাদের তুমি নিয়ে চলো না দিদা। যাও না গিন্নি, অত করে বলছে। আমার শরীরটা খারাপ না হলে আমি তোমাদের সবাইকে নিয়ে যেতাম। ও দিদা, তুমি আমাদের নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাব, একটা শর্তে। কি শর্ত দিদা? ভালো করে মন দিয়ে লেখাপড়াটা করতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা মন দিয়ে লেখাপড়া করব। আমি কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে রোজ খবর নেব। তাহলে তুমি একটু গড়িয়ে নাও, কেমন? আমি এদের নিয়ে যাত্রা দেখতে যাচ্ছি। আর একটা কথা শোন, যাত্রার গল্পটা কিন্তু আমায় বলতে হবে। বলবো গো দাদু, বলবো। আমরা এখন যাই। আয় বাবারা আয়। ওদিকে কি হলো কে জানে, মন্ত্রী মশাই তো ভারী শেয়ানা। হ্যাঁ, আবার যে কি মহারাজের কানে ঢালবেন কে জানে। কিরে, কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে দিদা। এবার সব গল্পটা গোপাল দাদুকে বলতে হবে। আচ্ছা আচ্ছা, বলিস। তা একটু তাড়াতাড়ি পা চালা দেখিন। এই চালা চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, চল 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 চল। কি দারুণ যাত্রা দাদু। তোদের ভালো লেগেছে? বাহ, তা হ্যাঁ রে, খুব ভিড় হয়েছিল। 3 গ্রামের লোক এসেছে, তো ভিড় হবে না? জানো দাদু, আমাদের মন্ত্রী তার বউকে নিয়ে যাত্রা দেখতে এসেছিল। ও, মন্ত্রী মশাইও যাত্রা দেখতে গিয়েছিল? বাবা, মন্ত্রীর বউয়ের কি গুমর, মাটিতে যেন পা পড়ছে না। যেতে দাও গিন্নি, যেতে দাও, যার যেমন রুচি। তোমরা বসে বসে গল্প করো, আমি রান্না বসাই। এই বাবারা, তোরা কিন্তু খেয়ে যাবি, কেমন? গোপাল দাদু, কি মজার গল্প। জানো দাদু, একটা ছেলে না ঘরে ইচ্ছে করে লুকিয়ে থেকে সকলকে ভয় পাইয়ে দিয়েছিল। কেউ জানতে পারলো না? না, যাত্রা শেষে সবাই জানতে পারলো যে ওই ছেলেটা বাড়িতেই লুকিয়েছিল। বাবা, কি বিচ্ছু ছেলে রে বাবা, সবাইকে একদম নাকের জলে চোখের জলে করলো। আমাদের খুব খুব ভালো লেগেছে। দেখিস, তোরা আবার যেন এই ধরনের বিচ্ছুমি করিস না। না গো দাদু। যাত্রাটা বেশ ভালো, কি বলো গিন্নি? এই যাত্রা থেকে আমি অনেক কিছু শিখলাম। এই যাত্রা থেকে? বাবা, বলো কি? তা কি শিখলে গো? মাঝে মাঝে এই ধরনের শিক্ষামূলক যাত্রা দেখা উচিত। আবার ফোনেরটা করছো, সোজাসুজি বলো না গো। ছেলেটার কি বুদ্ধি দেখলে? ওই ছেলেটা আমার চোখ খুলে দিয়েছে। ওই ছেলেটার বুদ্ধি ধার করে আমি 2 পয়সা কামিয়ে নেব। বাঁধা মাইনেতে চলছে না, এত খরচ সামলাতে পারছি না, তাই ওই বুদ্ধিতেই চলতে হবে। কি করে? তোমার সাহায্য লাগবে গিন্নি। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল বেঁকাতে হয়। তুমি কাল মহারাজের কাছে গিয়ে বলবে,
মহারাজ, কাল রাত থেকে মন্ত্রী মশাই নিখোঁজ। এই দেখুন, অপহরণকারীরা মুক্তিপঞ্চের চিঠি দিয়েছে। 5,000 স্বর্ণমুদ্রা মুক্তিপণ চেয়েছে। আমি অবলা নারী, কোথায় পাবো এত মুদ্রা? 2-3 দিনের মধ্যে আমার হাতে না পাঠালে আপনাদের মন্ত্রী মশাইকে গুম করে দেবে। মহারাজ, আপনাদের মন্ত্রী মশাইকে বাঁচান। কাল নিখোঁজের যাত্রা দেখে আজ মন্ত্রীমশাই নিজেই নিখোঁজ। ব্যাপারটা খুব গোলমেলে মনে হচ্ছে। আহা, আগে কেঁদো না, আমি দেখছি। গোপাল, এ তো ভয়ঙ্কর কথা। কি করা যায়? ও গোপাল, কিছু বলো। আহা, কি ভাবছো? মন্ত্রীমশাইয়ের অপহরণের কথাই ভাবছি মহারাজ। হ্যাঁ, এতে আবার ভাবাভাবি কি আছে? শুনলে তো, 5,000 স্বর্ণ মুদ্রা। আমরা 2 দিন সময় নেব। আমাদের অপহরণকারীকে তো খুঁজে বার করতে হবে। কার এত সাহস যে আমাদের রাজ্যে এসে অপহরণ করে? আজ মন্ত্রীমশাইকে করেছে, কাল যদি সভাকবিকে করে তাহলে? উমা, এ কি জ্বালা! কি শোনালে গোপাল? আমার এমনই হবে কি মন্দ কপাল? যাতে না হয় তার জন্যই তো অপহরণকারীদের খুঁজে পাওয়াটা খুব জরুরি। এই গোপালটাই না সব পণ্ড করে দেয়। মহারাজ, ওরা যদি মন্ত্রী মশাই কোনো ক্ষতি করে, আমি কোথায় যাবো? না, মন্ত্রীর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, এটা তো ভয়ানক কথা মন্ত্রীগিন্নি। আমাদের তো সুরক্ষার বিষয়টা দেখতে হবে নাকি? আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমরা 2 দিন সময় নেব। মহারাজ, অপহরণকারীদের লেখার চিঠিটা একটু দেবেন? মহারাজ, একটু ভাবতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, 2 দিনের মধ্যে মন্ত্রীকে আমি খুঁজে বার করবই। সেগুড়ে বালি, এবার মন্ত্রীকে খুঁজে বার করা অত সহজ নয়। তোমার গোয়েন্দাগিরি এবার শেষ। ঠিক আছে, 2 দিন বুকে পাথর চাপিয়ে থাকবো মহারাজ। বলছেন যখন, ঠিক আছে। না, আজ আর রাজসভাতে ঠিক মন লাগছে না। সভা কাজ আজকের মতো মুলতুবি রইল। হে ঘটা, এত বাজার কেন গো? বাড়িতে অতিথি এসেছে নাকি? হ্যাঁ গো গোপাল দাদা, বাড়িতে একজন এসেছেন তো, তার জন্য এই ভালো মন্দ খাবার নিয়ে যাচ্ছি। শুনেছে তো মন্ত্রীমশাই নিখোঁজ? মুক্তিপঞ্চে চিঠি দিয়েছে অপহরণকারীরা। আমরা আদার ব্যাপারী, জাহাজের খবরের কি দরকার? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু মন্ত্রীমশাইয়ের সাথে তোমাদের যা দহরম মহরম, তাতে তোমাদের এই কথাটা খাটে না গো। এই রে, কিছু গোলমাল করে ফেললাম না তো? না, আসলে ওই আমরা 3 দিন ধরে আমাদের অতিথিকে নিয়ে এতটাই ব্যস্ত আছি যে এই ঘটনাটা আমাদের কানে আসেনি আর কি। গোপাল দাদা এইবার খবর নেব। তা তোমাদের অতিথি কতদিন থাকবে? ঠিক বলা যাচ্ছে না। ও, তবে তো তোমাদের ভারী বিপদ। না, বিপদ কেন? মানুষের কাছে মানুষই তো আসবে। চলি গো গোপাল দাদা, হ্যাঁ চলি। না, বটার ঘটার কথায় কেমন সন্দেহের গন্ধ পেলাম। নজর রাখতে হবে। ওরে আমার বানর সেনারা, আমি তোদের কথাই ভাবছিলাম। বাবা, এত তাড়াতাড়ি চলে এলে যে? রাজসভা কিছুদিনের জন্য মুলতবি থাকবে। কেন গো? মন্ত্রীমশাই নিখোঁজ। মানে কি বলছো গো? সে কি গো গোপাল দাদু? হ্যাঁ রে বাবা, তোদের কালকের যাত্রাতে যেমন ছেলেটা হারিয়ে গিয়েছিল, আজ তেমন মন্ত্রীমশাই হারিয়ে গেছে।
মহারাজের কাছে আমি কথা দিয়েছি যে আমি 2 দিনের মধ্যে নিখোঁজ মন্ত্রীকে খুঁজে দেব। উমা কিভাবে গো? আরে আমার তো বানর সেনা আছে, আমি তো জানি আমি ঠিক 2 দিনের মধ্যেই মহারাজের কাছে মন্ত্রী মশাইকে খুঁজে নিয়ে যাব। শোন বাবারা, বটা ঘটার উপর নজর রাখলেই তোরা মন্ত্রী মশাইকে খুঁজে পাবি। আর যদি 2 দিনের মধ্যে মন্ত্রীকে খুঁজে দিতে পারিস তবে ওই যাত্রাপালার পোশাকের মতো পোশাক তোদেরও কিনে দেব, তখন তোরাও যাত্রা করবি। কিরে পারবি তো? পারবো গো দাদু। এটা তো খুব সহজ কাজ। আমরা পালা করে নজর রাখবো গোপাল দাদু আজ থেকেই। যা করবি সাবধানে করবি বাপু। তুমি আমার বানর সেনাদের চেনো না, এরা অসাধ্য সাধন করে। শোন বাবারা, বটা ঘটা কোথায় যায় কি করে সব সময় মতো জানাবে, কেমন? ঠিক আছে দাদু। আজ তাহলে বাড়ি যাই। হ্যাঁ, আয় আয় আয়। বলছি, আমি তো 2 দিনের জন্য রাজসভার কাজ মুলতুবি রেখেছিলাম। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে এসেছি মহারাজ। কি কাজ? মহারাজ, আপনাকে মন্ত্রীমশাই যে ওনার কবিতা লেখা পাতাটা দিয়েছিলেন সেটা আমাকে দেবেন। আমি দেখব চিঠিটার আর কবিতা লেখার হরফগুলো এক কিনা। মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হয় মহারাজ, মন্ত্রীমশাই নিজে থেকে বটা ঘটার বাড়িতে লুকিয়ে আছে। সেটা অবশ্য আপনার কাছে থাকা কবিতার পাতাটা দেখেই বুঝবো। ঠিক আছে ঠিক আছে, আনাচ্ছি। প্রহরী প্রহরী। আর একটা দিন, তারপর 5,000 স্বর্ণমুদ্রা লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসবে। কি মজা! রাস্তায় কাল তো গোপাল দাদাকে দেখলাম। সে কি রে, কিছু বুঝতে পারেনি তো? না, আমরা কি বোকা নাকি? কায়দা করে জানতে চাইছিল। আমি বলেছি আমরা আদার ব্যাপারী, জাহাজের খবর রাখি না। বাহ, আমি খুব খুশি হলাম তোরা আমাকে জাহাজ বানিয়েছিস বলে। আজ দুপুরে মাংসটা খুব জম্পেশ করে রেঁধেছিলিস। আজ রাতে কি খাওয়াবি? হ্যাঁ, কচি পাঠার ঝোল। বাহ, 5,000 স্বর্ণমুদ্রা পেতে দে, তারপর তোদের আর কোনো অভাব রাখবো না। পাওয়াচ্ছি স্বর্ণমুদ্রা, দাদুকে সব বলবো। চল চল। গোপাল দাদুর ফিরে আসার সময় হয়েছে, চল দাদুর বাড়ি যাই। এই দেখুন মহারাজ, দুটো হাতের লেখা এক, তার মানে মন্ত্রী মশাই যত নষ্টের গোড়া। হ্যাঁ, এক্ষুনি বটা ঘটার বাড়িতে লোক পাঠাই, মন্ত্রীকে একেবারে হাতে নাতে ধরি। না 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 মহারাজ, মন্ত্রীকে মন্ত্রীর দেওয়া ওষুধেই ধরতে হবে। এরকম? বাহ, দারুণ বলেছ। তাহলে আজ থেকেই ঢেঁড়া পেটাতে বলি, কি বলো গোপাল? যথা আজ্ঞা মহারাজ। দিদা, গোপাল দাদু এখনো আসেনি? এই আসবার সময় হয়ে গেছে। কেন রে, কিছু খবর আছে নাকি? হ্যাঁ গো দিদিমা, ওই মন্ত্রী মশাই না বটা ঘটার বাড়িতে লুকিয়ে আছে। কি তাই তো? হ্যাঁ গো গোপাল দাদু। মহারাজ জানেন? সব জানেন। এ আবার কি গো? একে বলে ওস্তাদের ওপর ওস্তাদি। এবার দেখো কেমন সুরসুর করে মন্ত্রী বেরিয়ে আসে। শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের মন্ত্রী গিন্নিকে
বটা ঘটা অপহরণ করে রেখেছে। কেউ যদি বটা ঘটাকে ধরিয়ে দিতে পারে তবে তাকে পুরস্কৃত করা হবে। এটা কেমন করে হলো? ওদের এত লোভ! হ্যাঁ, আমার গিন্নিকে অপহরণ করলো পয়সার জন্য। হ্যাঁ, আসুক একবার। এই যে মানিকজ, তোদের এত লোভ, আমার বউকেও অপহরণ করলি পয়সার জন্য? না 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 না, এ আমরা করতেই পারি না। গিন্নিমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? তাহলে আমার বউ কোথায় গেল? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি বরং মহারাজের কাছে গিয়ে সব স্বীকার করুন। হ্যাঁ, না হলে অকারণে আমরা জড়িয়ে পড়বো। দোষ না করেও দোষী। এবার আমার মান ইজ্জত সব যাবে। না গেলে আরো যাবে। তবে চল, নিজের ফেলা থুতু নিজেই চাটি। ওই যে মহারাজ, দেখুন নিখোঁজ মন্ত্রী অপহরণকারীদের সাথে নিয়ে হাজির। মহারাজ, আমার গিন্নি? ঠিক আছে, বহাল তবিয়তেই আছে, তোমার বাড়িতেই আছে। তবে যে ওটা তো কান টানবার জন্য। ও গোপাল, তুমি বলো, এই কান টানবার বুদ্ধিটা তো তোমারই। দেখলেন তো মন্ত্রী মশাই, ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। আপনি যাত্রা দেখে পরিকল্পনা করলেন যে আপনি নিজেই নিজেকে গুম করবেন, আর আমি আপনার পরিকল্পনাকে বানচাল করলাম আপনার গিন্নিকে অপহরণের মিথ্যা ঢেঁড়া পিটিয়ে। প্রথম থেকেই আমার বটা ঘটার উপর সন্দেহ ছিল, কারণ আপনার দৌড় তো আমার জানা আছে। ওই বটা ঘটা ছাড়া আর কেউই এই উদ্ভট পরিকল্পনায় আপনার সাথ দেবে না। অতএব 2 এ 2 4 করলাম। 2 এ 2 4 বিধাতার মার, কি চমৎকার! আমার খুব ভুল হয়ে গেছে মহারাজ, খুব ভুল হয়ে গেছে। এটা ভুল নয় মন্ত্রী, এটা বোকামি। আমার খুব খারাপ লাগছে যে আমার রাজ্যের মহামন্ত্রী আসলে মহামূর্খ। তোমাদের শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাদের শাস্তি হলো যেমন কর্ম তেমন ফল। শুনে যা, শুনে যা। মরি 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 মরি, এসো কান ধরে ওঠ বস করি। একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। বলি হচ্ছেটা কি? হ্যাঁ, এটা কি মস্করা হচ্ছে? এই পুটি ন্যাপলা, ছাড় দাদুকে ছেড়ে দিয়ে পুকুরে নিয়ে গিয়ে কিছুক্ষণ চুপিয়ে রাখ, তাতে যদি পাগলামোটা একটু কমে। ওরে বাবা রে, বাবা রে, গেলাম। ওরে বাবা, কোমরে কি লাগলো রে বাবা? বেশ করেছিস ন্যাপলা, বেশ করেছিস। এবার হাতুড়ি আর পেরেক নিয়ে আয়, তোদের দাদুর কোমরটা একটু সারাই করি। আরে গিন্নি, এটা খেলা করছি না, ব্যায়াম করছি। এটাকে বলে বুদ্ধি বাড়ানোর উপায়। এই বয়সে বুদ্ধি বাড়ানোর খেলার খেলতে হবে না। শোনো, আজ রাজসভায় একজন বিরাট কূটনীতিক ও পণ্ডিত আসছে তর্ক করতে। কেউ যদি না পারে তখন তো রাজামশাই আমাকেই যুদ্ধে নামাবেন। তাই ঘিলু একটু ওলট পালট করে বুদ্ধিটা বাড়িয়ে নিচ্ছি, বুঝলে? দাদু তো ঠিকই করছিল, ওই লোকটাকে হারাতে হবে না। ব্যায়াম করলে যদি বুদ্ধি বাড়ে তো বাড়ুক না। এই পুটি, তোকে আর পাকা কথা বলতে হবে না। দেখো গিন্নি, তোমার কথায় কিন্তু বুদ্ধির ব্যায়াম করলাম। হার হলে কিন্তু তোমার স্বামীর অপমান হবে, মনে রেখো কথাটা। থাক, কোমর ভেঙে আর বুদ্ধি বাড়াতে হবে না। হ্যাঁ, এই বিছানায় পড়ে থাকলে আমি কিন্তু তোমার সেবা করতে পারবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ,
আমায় বাঁচান বৈদ্যমশাই। কাল সারা রাত চুলকানির জ্বালায় ঘুমোতে পারিনি। কিছু একটা কিছু একটা ওষুধ দিন। উরি বাবা, বাবা রে, প্রাণ বাঁচান আমার। আরে কি হয়েছে সেটা তো আগে শুনি। আসলে চুলকানি হয়েছে। চুলকানি? কি যে জ্বালায় পড়েছি তা যদি আপনি বুঝতে পারতেন তবে বেঁচে যেতাম, কিন্তু ব্যাটা যে কোথায় বসে আছে তা বুঝতে পারছি না। বুঝতে হবে এমন কোন স্থানে হয়েছে যা ওই খালি চোখে দেখা যায় না। অর্থাৎ তোমার ঘিলুতে এই অসুখ বাসা বেঁধেছে। আজ মনে হয় রাজসভায় যাওয়া যাবে না। সবার সামনে চুলকবো, দেখতে খারাপ লাগবে। রাজামশাইকে বলে দেবেন যে আমার চুলকানি হয়েছে, তাই আজ আসতে পারছি না। ব্যাটা তর্ক যুদ্ধ এড়াবার জন্যই চুলকানির ভান করছে। চুলকানি হচ্ছে ওর মাথায়। আহ, কি শান্তি, কি শান্তি। এবারে মাথাটা খুলবে মনে হচ্ছে। ওই পণ্ডিত লোকটাকে তুমি কি প্রশ্ন করবে বলে ঠিক করেছো? সেটাই তো মুশকিল রে পুটি। আমি প্রশ্ন করতে পারলে তো বেটা নেচ তুলে পালাতো, কিন্তু সেটি তো হবে না। প্রশ্ন করবে সে, আর উত্তর দেবে মহারাজের রাজসভার সদস্যরা। উত্তর তো দেবে পণ্ডিত, মন্ত্রী, সেনাপতি, বৈদ্য এরা। তোমার এত মাথা ঘামানোর কি আছে? মন্ত্রী ভগবান, আরে ওর মাথায় যদি এতটুকু ঘিলু থাকে তাও খরচা করে আমায় কি করে অপমান করবে সে ব্যাপারে মাথা খাটাতে ওর মগজে আর ঘিলু বলে কিছু নেই। আর বাকিরা সব গর্ধ, মাকাল ফল। ওরে পুটি, বলি এত জল ঢালিস না রে, ঢালিস না। এরপর তো মাথার ঘিলু সব শিকনি হয়ে যাবে, নাক দিয়ে গড়াবে। এই তোল একটু শুকিয়ে নে, তাহলে ঘিলুগুলো গরম হয়ে কাজ করবে। এই দেখো, সবকিছু নিয়ে ঠাট্টা মেরো না গিন্নি। বুদ্ধিহীন বলেই তোমার গলায় মালা দিয়েছিলাম, বুঝলে? ও আরে আমার মরণ রে, বলি বুদ্ধি থাকলে কোন রাজকন্যার গলায় মালা দিতে শুনি? এই কি হলো? এই গরমে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো কেন গো? চুলকানি গিন্নি, চুলকানি তো চাদর মুড়ি দিয়ে কি করছো? যা, সবার সামনে চুল করতে লজ্জা করে না, তাই তো ঢাকা দিয়ে আছি। কিন্তু চুলকানি হলো কোথায়? সেটাই তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে হতে পারে। আচ্ছা, কোথায় হতে পারে বলে মনে হয় তোমার বলো তো? এই, তুমি কি আজকাল নেশা ভাঙ করছো নাকি? চুলকানির যে কি জ্বালা তা তুমি বুঝবে না গিন্নি, তা তুমি বুঝবে না। তোমার মুন্ডুরে চুলকানি হয়েছে, বুঝলে? একেবারে বুদ্ধির জাহাজ, এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারলেন না, আবার তর্কযুদ্ধে নেমেছেন উনি এই বুদ্ধি নিয়ে। গোপালকে নিয়ে ঘিলু না ঘাটলে পণ্ডিতকে নিয়ে মাথা খাটাবে তা নয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার চুলকানি হয়েছে আর আমি যাবো ওই মূর্খ পণ্ডিতটার সঙ্গে তর্ক করতে? মহারাজ যদি দেখে ফেলে আমি সবার সামনে চুল করছি, মহারাজ কি মনে করবেন বলো তো? তুমি কুয়োয় ডুবে থাকো চিরদিনের মতো, আমার জ্বালা মেটে। ব্যাটার খালি ওই বড় বড় কথা। আরে যখন সেই কূটনীতিক পণ্ডিত এলো তখন কিছু একটা বলে তর্কযুদ্ধটা এড়ানো যেত, তা না ওই মহারাজকে খুশি করার জন্য বুক ফুলিয়ে বলে বসলো, মহারাজ এসব তর্ক আগেও অনেকবার করেছি, প্রত্যেকবারই ওই জয়লাভও করেছি। এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন মহারাজ, আমি না হয় বুঝে নেব। এখন ওই ভয় পেয়ে চুলকানির অভিনয় করছে। মহারাজ জিজ্ঞাসা করলে সেই মিথ্যে কথাটা তো আমাকেই বলতে হবে। আমার হয়েছে যত জ্বালা। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজ আমরা যে তর্কযুদ্ধের আয়োজন করেছি তাতে স্বাগত জানাচ্ছি পণ্ডিত ও কূটনীতিজ্ঞ শ্রী শ্রী জ্ঞানাচার্যকে। তাঁকে আমার প্রণাম। মহারাজকে আমার প্রণাম। আপনি যে নবরত্ন সভা প্রতিষ্ঠা করেছেন তা কতজন রাজা করতে পেরেছে? এই সভায় গুণীজনের অভাব নেই। আমি তাদের সঙ্গে তর্কে প্রবৃত্ত হয়েছি এই কারণে যে যদি তাদের আমি তর্কে পরাস্ত করতে পারি তবে আপনার সভায় আমার স্থান পাবো বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই, কিন্তু তার আগে তো পরীক্ষা দিতে হবে আমার সভার অমাত্যদের পরাস্ত করে। আপনার গুণীজনদের পরাস্ত করার জন্যই আমার এখানে আসা। এবার আদেশ করুন। কি ব্যাপার বৈদ্যমশাই, আমার নতুন মন্ত্রী ভগবান কই? তাকে তো দেখতে পাচ্ছি না।
ও এত বিলম্ব কেন? আচ্ছা, আপনি তো তার প্রতিবেশী, কোনো খোঁজ পেয়েছেন তার? আগে মহারাজ, মানে ওই আহ, আগে আগে কি? পরিষ্কার করে বলুন, ভগবান কোথায়? আসল কথাটা হলো ভগবান খুব অসুস্থ, অসুখটা ওই গুরুতর। গুরুতর? কি হয়েছে তার? কি এমন গুরুতর অসুখ যে আজকের মতো একটা বিশেষ দিনে সে অনুপস্থিত হলো? আগে যা হয়েছে তা সবার সামনে বলাটা কি ঠিক হবে মহারাজ? কেন হবে না? এটা রাজসভা, মহারাজের সামনে সবই বলা যায়। যথার্থই বলেছ গোপাল। তা বৈদ্যমশাই বলুন, ভগবানের ঠিক কি হয়েছে? মহারাজ, নতুন মন্ত্রীর চুলকানি হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি কিছু জানি না মহারাজ। ভগবান তো বুঝতেই পারছে না তার কোথায় ঠিক ওই চুলকানি হয়েছে। চুলকানি হয়েছে, অথচ সে নিজেই জানে না কোথায় হয়েছে। এ কি পাগল নাকি? পাগল মোটেই নয়, আমি জানি ভগবানের কোথায় চুলকুনি হয়েছে। মাথার ঘিলুতে। আসলে মহারাজ, ভগবান আমাকে অপদস্থ করবে বলে এত মাথা ঘামায় যে মাথা ভেদ করে চুলকানির পোকা তার মাথায় উঠে গেছে। এমন অসুখের নাম তো জীবৎকালেও শুনিনি মহারাজ। তবে তদন্ত করে দেখুন এই চুলকানির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। মন্ত্রীর কথা তো শুনলেন, মানে তার অনুপস্থিতিতে তো আর তর্ক চলতে পারে না, বিশেষ করে যখন সে নিজেই আপনার সঙ্গে তর্ক করতে রাজি হয়েছে। দয়া করে এই তর্কযুদ্ধ একদিন যদি পিছিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। না 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 না, একদিন কেন, যত দিন ইচ্ছে পিছিয়ে দেওয়া যায়। আগে আপনার ওই মন্ত্রীর চুলকানির উৎস খুঁজে পাওয়া যাক, তাহলে আমি কি ওই আগামীকাল আসতে পারি? মহারাজ, ওনাকে বলে দিন কালই আসতে। মন্ত্রী না থাকলে কি হয়েছে, আমি তো আছি। মহারাজের সম্মান রাখতে যে কোনো কাজেই আমি রাজি মহারাজ। আমি জানি গোপাল, আর কেউ না থাক, তুমি আমার শেষ ভরসা। এই চুলকানির জায়গা খুঁজে পেলে? না, ও আর পাওয়া যাবে বলেই তো মনে হয় না। হ্যাঁ, আর ওই খুঁজে বের করার কোনো দরকার নেই। মহারাজের নির্দেশ, কাল কিন্তু ওই রাজসভায় হাজির থাকতেই হবে। হবে এই চুলকুনি নিয়ে? কি লজ্জার কথা। না গেলে তো আরো অপমান। মহারাজ ওই গোপালকে দায়িত্ব দিয়েছে তর্ক করার জন্য। শুধু তাই নয়, ওই গোপাল বলেছে তোমার নাকি মাথার ঘিলুতে চুলকানি হয়েছে। কি এত বড় কথা বলেছে আমায় নিয়ে? মহারাজ ওকে দিয়েছে তর্ক করার অনুমতি? তাহলে তো আমাকে কালই যেতে হবে। হ্যাঁ, যাও যাও যাও। আর হ্যাঁ গোপাল আর কি বলেছে জানো? বলেছে মন্ত্রী না থাকলে থাকবে না, আমি তো আছি। হ্যাঁ, এই কথা বলেছে? বুদ্ধমশাই, আমার চুলকনিটা মাথায় দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, আগে তোমার মাথা খালি করো, তারপর তো গোপাল। এত চিন্তা করছেন কেন মহারাজ? দেখবেন ঠিক উপায় বেরিয়ে যাবে। হ্যাঁ, কে তর্ক করবে এই মহাপণ্ডিত কূটনীতিকের সঙ্গে? গোপাল তো আছেই, ওর বুদ্ধির কোনো তুলনা নেই। তা তো ঠিকই, কিন্তু গোপাল তো আমার সবার ভাঁড়, ওর সঙ্গে কি মহাপণ্ডিত তর্ক করতে রাজি হবেন? করবেন না কেন? বুদ্ধি কি জাতপাতের উপর নির্ভর করে? মন্ত্রী মশাইয়ের কথাই ধরুন না কেন, ও তো ব্রাহ্মণ, আর গোপাল নাপিতের ছেলে। কিন্তু বুদ্ধিতে গোপালের ধারে কাছে ভগবান আসে না। কেন বলুন তো? কারণ তত বুদ্ধি ওর ঘিলুতে দেওয়া হয়নি। যে কোনো কারণেই হোক, গোপালের ঘিলুতে বুদ্ধি একটু বেশি দেওয়া হয়েছে। এর পরিচয় আপনিও পেয়েছেন পূর্বে। সুতরাং চিন্তা না করাই ভালো মহারাজ। আপনি বরং ঘুমানোর চেষ্টা করুন। হ্যাঁ, এই বলি, তোমাকে তো কোনো ব্যাপারে এত ভাব দেবে কি নিয়ে? কি হয়েছে বলো তো? তর্ক করতে হবে গিন্নি, তর্ক করতে হবে। তোমাকে তর্ক করতে হবে? এ সেই মহাপণ্ডিত যার সঙ্গে তোমার মতো মহামূর্খের যুদ্ধ হবে? সবই ভগবানের ইচ্ছে। পণ্ডিত যেখানে যেতে ভয় পায়, একমাত্র মহামূর্খরাই সেখানে পৌঁছতে পারে গিন্নি।
ব্যাপার শুনি? আমাকে দেখেই তো আর সব চুলকানি সেরে গেল। তোমাকে দেখলে চুলকানি কেন, স্বয়ং ডমও পালিয়ে যাবে। হ্যাঁ, এই এসব তেল মারা কথাটা মহারাজকে শুনিও, আমাকে নয়। বৈদ্য মশাই তো বলেই গেল কাল তোমায় রাজসভায় যেতেই হবে, এই কথাটা মনে রেখো, বুঝলি? গোপাল, কাল দেখে নেবো ব্যাটাকে। আমি না পারলে কেউ পারবে না, এই তোকে বলে দিচ্ছি। মুখে মারিতাম জগৎ। আচ্ছা, এত কিছু খুঁজে তো কোনো লাভ নেই। যে রাজ্যের মন্ত্রীর মাথায় চুলকানি হয় সে রাজ্যের বাদবাকিদের যে কি অবস্থা তা তো বুঝতেই পারছি। আচ্ছা, গোপাল ভাঁড় বলে একজন মহারাজকে আশ্বাস দিল সে নাকি আমার সব প্রশ্নের উত্তর দেবে। এই দেশে হবেটা কি একজন ভাঁড় দেবে আমার প্রশ্নের উত্তর? যাক বাবা, এত পড়াশোনা করে কোনো লাভ নেই। এমন একটা মোক্ষম চাল দেব, গোপাল কেন, গোপালের 14 পুরুষ পর্যন্ত ভিড় মিখে পড়ে যাবে। আচ্ছা, মহারাজেরও কি মাথায় চুলকানি হয়েছে একটা ভাঁড়কে আমার সঙ্গে তর্কযুদ্ধে নামাবে? যাক, চিন্তার কিছু নেই, জয় আমার নিশ্চিত। মহারাজ, আপনি এত দুশ্চিন্তা করে ঘুমোচ্ছেন না, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে। দেশের রাজা যদি অসুস্থ হয়ে পড়েন, দেশ চালাবে কে? রানী, রানী, তুমি বুঝতে পারছো না, ওই কূটনীতিকের কাছে যদি আমার সভাসদরা পরাজিত হয় তাহলে সে খবর চারিদিকে ছড়িয়ে যাবে। কি অপমান, কি অপমান! আমি মুখ দেখাও কি করে? এসব আপনি ভাবছেন কেন? আগেই তো বলেছি মহারাজ, উপায় একমাত্র গোপাল। দেখবেন সেই আপনাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে দেবে। আমার কথায় ভরসা রাখুন, গোপালকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। আজ যেভাবেই হোক মহারাজের মান বাঁচাতেই হবে, কিন্তু কি প্রশ্ন করবে সেটাই তো বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এমন উত্তর দেব যে সেই উত্তর বুঝতে বেটার অনেক সময় কেটে যাবে। কিন্তু আমি তো আগে কিছু বলবো না, ভগবান কি বলে আগে দেখি, তারপর জবাব দেব। তবে ওই জ্ঞানাচার্যের সঙ্গে আর যেই হোক ভগবান পেরে উঠবে না, নইলে তার মাথায় চুলকুনি হতো না। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। উরে বাবা রে, আমার মাথার ঘিলুগুলি কেমন যেন নড়চড় করছে, কেমন একটা নড়ছে চড়ছে। উরে বাবা রে বাবা রে, কি চুল করছে রে! এই নিয়ে রাজসভায় যাওয়া যায়? হ্যাঁ, না না বাবা, এবার চুলকানি আমার পা বেয়ে নিচের দিকে নামছে। এবার কি করি? আমি তো হাঁটতে পারছি না, বাড়ি ফিরে যাবো। হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ, না যদি যদি মহারাজ পেয়াদা পাঠায়? না না, বাড়ি যাবো না, বাড়ি যাবো না, ওই গাছটার উপরে উঠে বসে থাকি। হ্যাঁ, সবাই উপস্থিত? আগে সবাই উপস্থিত, শুধু নতুন মন্ত্রী ভগবান ছাড়া। কেন কেন? আগে মহারাজ, তার মগজে যে চুলকানি হয়েছে তা মারাত্মক ব্যাধি, এর একমাত্র ওষুধ বুদ্ধি। সেই বুদ্ধি ওর মাথায় ঢোকাতে গেলে আগে তো ভগবানের মাথায় শল্য চিকিৎসা প্রয়োজন। সেটা কিভাবে হবে তা রাজবৈদ্য ছাড়ার কে বলতে পারে মহারাজ? যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো গোপাল? তুমি তো আসলে নাপিত, তুমি পারবে এই শল্য চিকিৎসা সম্পন্ন করতে, আমার আর প্রয়োজন পড়বে না। কেন বৈদ্যমশাই, চুলকুনি সারাবার আর কোনো উপায় নেই? আপনি এত বড় বৈদ্য আর সামান্য একটা চুলকানি ঠিক করতে পারছেন না? এ সামান্য অসুখ নয় মহারাজ, আমি অনেক পুস্তক ঘেটেও এরকম কোনো অসুখের উল্লেখ পাইনি। তবে ওই কড়া কোহল মিশ্রিত থাম্বুরস প্রয়োগ করেছি, এর ফল পেতে আরো 2-1 দিন সময় লাগবে মহারাজ। তাহলে গোপাল,
আজ তর্কযুদ্ধে তুমিই হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, গোপালকে আপনি সেনাপতি বানিয়ে দিলেন, তাহলে তাহলে আমার কাজ শেষ। এ আপনি কি করলেন মহারাজ? মহারাজ, জ্ঞানাচার্য মশাই উপস্থিত হয়েছেন। নিয়ে এসো তাকে যথার্থ সম্মান প্রদর্শন করে রাজসভা নিয়ে এসো। আসুন 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 আচার্য জ্ঞানাচার্য মশাই, আসন গ্রহণ করুন। তাহলে মহারাজ, তর্ক শুরু হোক। এই সভায় সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। এই এই হাসিকে কেউ বন্দি করতে পারবে? কি হে বৈদ্য মশাই, পারবে? না মহারাজ, শব্দকে বন্দি করার উপর একটা পুস্তক ছিল বটে, কিন্তু এখন ওটা ওই উইয়ে কেটে দিয়েছে, তাই ওই পড়ে আসতে পারিনি। রাজকবি, তুমি পারবে? শব্দ আমি বাক্যে বন্দি করতে পারি, খাতায় লিখি, কিন্তু হাতে বন্দি করতে পারবো না মহারাজ। এবার সেনাপতি, তুমি এত বড় বীর আর সামান্য হাসিকে বন্দি করতে পারবে না? আমি তো আর সেনাপতি নেই মহারাজ, গোপালকে আপনি যে সেনাপতি বানিয়ে দিয়েছেন। তাহলে তো পড়ে রইল একা গোপাল। তা গোপাল, তুমি কি এই কর্ম করে দেখাতে পারবে? মহারাজ আদেশ করলে এমন কোনো কর্ম নেই যা আমি করতে পারবো না। আমাকে কি আপনি এই প্রশ্নের উত্তর দিতে বলছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মহারাজ, অন্দরমহল থেকে একটা পেতলের কলসি নিয়ে আসতে বলুন। আচার্য মশাই, এই কলসির মধ্যে মুখ ঢুকিয়ে আপনি হা হা করে হাসুন, হাসতেই থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। ঠিক আছে, কলসি আমার কাছে নিয়ে এসো। হাসুন হাসুন আচার্য মশাই, যত খুশি হাসুন, কিন্তু শেষ হাসিটা আমি হাসবো। মহারাজ, আমি যা বলবো দয়া করে সেটাই বলবেন। মহারাজ, আপনি কি আচার্য মশাইয়ের হাসি শুনতে পাচ্ছেন? মানে এই তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কি বৈদ্য মশাই, আপনিও শুনতে পাচ্ছেন? মহারাজ যখন নিজে শুনেছেন, তখন আর আমি উল্টো কথা কিভাবে বলি? হ্যাঁ মহারাজ, এই তো শোনা যাচ্ছে। সেনাপতি মশাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরে থামো থামো, অনেক শুনেছো, এবার থামো। এবার শুনুন, দেখুন কি করে শব্দকে বন্দি করতে হয়। এটা কি হচ্ছে গোপাল? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? সে কি কথা, স্বয়ং মহারাজ শুনলেন আর আপনি পেলেন না? নিশ্চয়ই আপনার কানে চুলকুনি হয়েছে। বৈদ্যমশাই, কিছু ওষুধ আছে, এক্ষুনি নিয়ে আসুন না। আছে আছে, ফুটন্ত তেল, এক কলসি ঢাললেই সব শুনতে পাবেন উনি। না না না, তার আর দরকার নেই, এই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তবে স্বীকার করুন, আপনি পরাজিত হয়েছেন, নইলে কিন্তু গরম তেল। হ্যাঁ, আমি হার স্বীকার করছি, গোপালের জয় হলো। কিন্তু গোপাল, এটা তো তঞ্চকতা হলো। মহারাজ, কূটনীতি ও যুদ্ধে তঞ্চকতা অপরাধ নয়। জ্ঞানাচার্য আসলে কূটনীতিতে আমাদের পরাজিত করে মহামন্ত্রীর পদ নিতে চাইছে। লোভের পরিণাম এটাই হয় মহারাজ। কূটনীতি নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। ও বৈদ্যমশাই, রাজসভার খবর কি? ওই জ্ঞানাচার্য কি জিতেছে না হেরেছে? হেরে হেরে পালিয়ে গেছে।
পালিয়েছে? বাহ, ব্যাস কি আশ্চর্য! দেখুন, আমার মগজের চুলকানিও সেরে গেল। তা কার কাছে হারলো? হ্যাঁ, গোপালের কাছে। কি বোঠান, এখন মন্ত্রী মশাইয়ের শরীর গতি কেমন? ওই একই রকম, যেন মনে হচ্ছে আপনাদের মন্ত্রী মশাই জলের আশায় সব সময় চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়েই আছেন। এই বুঝি জল পড়লো, আমার হয়েছে যত জ্বালা। আহা, কেন ঘাবড়াচ্ছেন বোঠান? আমি তো আছি। আরে জলও পড়বে, আবার পাতাও নড়বে। আর এই যে আমাদের বৈদ্যমশাই, উনিও তো তার চিকিৎসা চালাচ্ছেন, তাই না? এখন সবই ভগবানের হাতে। জানি তো। আর তার জন্যই তো আমার আশা। মানে শুনুন বোঠান, মহারাজ বলেছেন যে যতদিন মন্ত্রীমশাই অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকবেন, উনি ততদিন মন্ত্রীমশাইয়ের বেতন দিয়ে যাবেন। এতদিন মহারাজের সেবা করেছেন, এইটুকু তো চাইতেই পারেন নাকি? সত্যি? বরং আমাদের এখন এইটা ভাবতে হবে যে ওই ভাঁড় গোপালকে কিভাবে রাজসভা থেকে হটানো যায়। মন্ত্রী মশাই তো কত চেষ্টাই করেছেন, কিন্তু পারেননি। কিন্তু আপনি চেষ্টা করে দেখুন না, যদি কিছু করতে পারেন। আমাকে যদি সবাই মিলে সমর্থন করেন, তাহলে ওই ভাঁড় গোপালকে সরাতে আমার বিশেষ বেগ পেতে হবে না। বলুন বলুন, আপনারা কি আছেন আমার সাথে? বলুন। অবশ্যই আমিও আছি, আর আশা করি বৈদ্যমশাইও আছেন। ব্যাস ব্যাস, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আর বৈদ্যমশাই, আপনি শুধু এখানে বসে মন্ত্রীমশাইয়ের সেবা করে যান। তাহলে বাকি কথা সন্ধ্যাবেলা হবে বোঠান। চলি চলি। কই ভগবান, গোপালের তো দেখা নেই। তা সবার কাজ কি শুরু হবে? গোপাল বিনাই কাজ শুরু করুন। এমনিতেও তো ভাঁড়ামি করা ছাড়া ওর অন্য কোনো কাজ নেই। রাজনীতির মারপ্যাঁচ গোপাল কি করে জানবে? মহারাজ, আমরা তো সবাই বেতন পাই এবং রাত দিন এক করে কাজ করি, সময়ে আসি সময়ে যাই, কিন্তু গোপালের প্রতি সপ্তাহে 4-5 দিন দেরি হয়। এই ব্যাপারে এবার কিছু একটা ভাবুন মহারাজ। মহারাজ, আমি একটা কাজ করছি এই সবার জন্য। যে রাজকর্মচারী প্রতিদিন নির্দিষ্ট সময় আসবে এবং নির্দিষ্ট সময় যাবে এবং প্রতিদিন না কামাই করে মুখ বুজে কাজ করবে, তাদের পুরস্কার দেওয়া হবে। বাহ বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। এখনো বাকি আছে মহারাজ, এই কথা এখনো শেষ হয়নি। আর যে সমস্ত কর্মচারী দেরি করবে, কামাই করবে, তাদের বেতন কাটা যাবে। বাহ, এই তো উপযুক্ত মন্ত্রীর মতো কথা। মহারাজ, আমার এই কদিন একটু দেরি হচ্ছে, তার কারণ আমার গিন্নির কয়েকদিন ধরে শরীরটা বেশ খারাপ মহারাজ। ওষুধ খাওয়াও, তবে তো সারবে। না হে জ্যোতিষী, গোপাল গিন্নির কাছে বসে থাকলেই গিন্নির অসুখ সারবে। আসলে গোপাল আমাদের গৃহকর্মে নিপুণ। ওই দেখো, ভুল হয়ে গেল। নিপুণ ওই লিঙ্গে মারাত্মক ভুল হয়ে গিয়েছিল আর কি। দুঃখিত দুঃখিত গোপাল, তুমি এলেই আমি মাঝে মধ্যে ওই লিঙ্গে ভুল করে ফেলি। মানে তোমায় দেখতে তো পুং মনে হয়, কিন্তু হাঁটা চলা কাজকর্ম সবই স্ত্রীলিঙ্গ। মহারাজ, কি সুন্দর আমাদের নতুন মন্ত্রীর বিশ্লেষণ, আমি মুগ্ধ। আসলে একটা কথা আছে যে যে যেমন সে সেই রকমই তো ভাববে। যেমন আমি ভাবি আমাদের নতুন মন্ত্রীকে। ও, তা কি ভাবো বলো শুনি। নাপিতের মতো বুদ্ধি, জানেন তো, নাপিতের ক্ষুরোধার বুদ্ধি হয়। একই কথা, গোপালের কথায় পেলাম ব্যথা। মন্ত্রী গোপাল এক আসনে, বলছি আমি জনে জনে। ও, তুমি ভগবানকে যা খুশি বলো, তোমার রোজ দেরি করে আসা থামানো দরকার। তাই আজকের বেতন তোমার কাটা। আরাম হচ্ছে দিদা? হ্যাঁ, এবার তোরা যা। তোরা তো অনেকক্ষণ আমার কাছে বসে আছিস, প্রায় সন্ধে হয়ে এলো। ও দিদা, তুমি এখন চুপটি করে শুয়ে থাকো, গোপাল দাদু আসবে, তারপর আমরা যাব। দিদা, কথা না বলে চুপ করে আমাদের কথা শোনো। ও, কি কপাল করেছিলাম রে,
যে আমার এত সুন্দর নাতি নাতনি। ওহ, তোরা সবাই খুব বড় হ, খুব বড় হ, খুব। বাবা, এখনো তোরা বসে আছিস? আমার সব সোনা চাঁদ নাতি নাতনি গো, সেই তুমি চলে গেলে তখন থেকে আমার পাশে বসে আছে। বারে, যখন তুমি আমাদের আবদারগুলো রাখো, যখন যা চাই তাই খেতে দাও। ঠিক বলেছিস গুলটে। যা, এবার তোরা বাড়ি যা, তোদের মা বাবা আবার চিন্তা করবে। যা যা যা। আমাদের মা বাবা জানে আমরা তোমার বাড়ি আছি। ঠিক আছে, কাল ঠিক সময় চলে আসিস। সাবধানে যাস বাবারা। ওকি ওকি, উঠছো যে বড়, শুয়ে থাকো। ওমা, উঠবো না, তুমি খেটে খুটে এলে, তোমাকে একটু কিছু খেতে দিয়ে। আরে আমাকে নিয়ে ভেবো না গিন্নি, আমি কিছু একটা বানিয়ে নেব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ গো? হ্যাঁ, এই সময় মেয়েকে খবর দিই না, মেয়ে আসলে কিছু তো কাজ করবে, তোমার কিছুটা সুবিধা হবে। না থাকুক, এখন টানাটানির সময়, এখন থাক। তা হ্যাঁ গো, মহারাজকে বলেছো কয়েকদিন একটু দেরি হবে? না গো গিন্নি, সে বলা যাবে না, এখন দেরি হলে বেতন কাটা যাবে। তার মানে আজ তো অনেকটা দেরি হয়েছে। হ্যাঁ, কি আর করা যাবে, আজ তো আমার একদিনের পুরো বেতন কাটা গেছে। তুমি তো এত মহারাজের জন্য করো, এসবের কি কোনো দাম নেই? না গো গিন্নি, আগে কি করেছি সেগুলো সব অপ্রাসঙ্গিক, এখন কি করছি সেটাই আসল। ঠিক আছে, সবই জানি কাদের প্ররোচনায় মহারাজ আমার সাথে এরকম ব্যবহার করছেন। তা কাদের জন্য মহারাজ তোমার সাথে এরকম করছে? শুনেছি কৃষ্ণনগরের মহামন্ত্রীর নাকি খুব অসুখ। কি বললো তোমাকে? ওই বাচ্চাগুলো বলছিল মন্ত্রী মশাই নাকি কথা বলতে পারছে না। হ্যাঁ গো, তাই মন্ত্রীর জায়গায় ভগবান মহারাজকে মন্ত্রণা দেবার জন্য এসেছে, বুঝলে? আর ভগবানের ফতোয়াতেই এখন আমার হাঁড়ির হাল। কি গোপাল দাদা, এত হনহন করে যাচ্ছ কোথায়? কোথায় আর যাবো, রাজসভায় দেরি হয়ে গেছে। আসলে ওই গিন্নির রান্নাটা করে তারপর আসতে হয় তো, তাই চলি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যেও। আজও দেরি। ও, গোপালের আর চৈতন্য হলো না। প্রতিদিন একভাবে দেরি কি করে হয়? শুনেছি ওর স্ত্রী ভীষণ অসুস্থ, সকালে ওর রান্না করে আসতে হয়। ও বাবা, ও কি রান্না করে নাকি? বাবা, গোপালের তো অনেক গুণ, এই চুলদারি কাটতে পারে। ওই একটা কথা আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। আজ ওর বেতন কাটা যাবে। মহারাজ, আপনি খুব আশকা দিয়েছেন গোপালকে, তাই ও সাপের 5 পা দেখেছে। একটা কথা বলি মহারাজ, আপনি গোপালের জন্য অনেক করেছেন, এবার গোপালকে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, কিভাবে? বাহ বাহ, এ তো ভালো পরিকল্পনা। যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, ঠিক আছে, ওকে আগে আসতে দাও। মনে করাতে হবে না মহারাজ, আমি জানি আজ বেতন কাটা যাবে। তা যাক, ঘরের মানুষটা তো বাঁচবে। গোপাল, আমার একটা কাজ তোমায় যে করে দিতে হবে। কি কাজ মহারাজ? রাজ্যে ভীষণ চোরের উপদ্রব বেড়েছে, তা আমার চোর খবর এনেছে রাজবাড়িতে যে কোনো সময় চোর আসতে পারে। তাই আমি মহারানীর কিছু দামি গয়না তোমার কাছে রাখতে চাই। মানে রাজবাড়ির সুরক্ষা ছেড়ে আমার ভাঙা কুড়ে আপনার কাছে অধিক সুরক্ষিত মনে হলো? গোপাল, তর্ক করো না, আমার আদেশ, মানে বুঝেছো তো? সে তো বুঝেছি, আমাকে বলি দেবার প্রাথমিক কাজটুকু আমাদের ভগবান বাবুই করে দিয়েছেন। এটা কিন্তু মহারাজের পরিকল্পনা, আমার নয় গোপাল। সে আপনি বলতেই পারেন, কিন্তু আমি যতটা মহারাজকে চিনি, মহারাজ এইরকম জিলিপির প্যাঁচ মাথায় নিয়ে বসে থাকতেন না। যাকে তর্ক করে লাভ নেই, রাজ আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাজাজ্ঞা পালন না করলে কি হবে জানো তো গোপাল? কারাবাস। সুতরাং রাজকার্য শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার হাত থেকে মহারানীর গয়নার বাক্সটা নিয়ে যাব। ভগবান, তাহলে এবার আমরা কাজে মন দিই। তার আগে আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে আপনার দেওয়া অর্থটা মন্ত্রী গিন্নির হাতে দিয়ে আসি। ঠিক আছে, যাও যাও, মন্ত্রীকে আমার কুশল দিও।
মন্ত্রী মশাইয়ের তো কথা বলা বারণ, শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই কাজ নেই। যুদ্ধক্ষেত্র প্রস্তুত, এবার গোপালকে বলি দেবার আয়োজন। মহারাজ, ভগবানের মোটা বুদ্ধির কাছে আমাকে যদি হেরে যেতে হয় তবে সেটা গোষ্পদে ডুবে মরা ছাড়া আর কিছু নয়। ও শাখা ভাই, কিছু ঝুট গিল্টি করা গয়না দাও তো। কেন? মহারাজের দরকার, চোর ধরতে লাগবে। ও আচ্ছা, চোরকে টোপ, নকল গয়না, বুঝলে কি না? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই এই নিন, এই নিন, এই। শোনো, কথাটা পাঁচ কান যেন না হয়, চোর সতর্ক হয়ে যাবে, বুঝলে কি না? মহারাজ একদম দিশেহারা হয়ে গেছে, বাচ্চা ছেলেদের মতো কাজ করছে। দেখি শ্যাকরার দোকানে গিয়ে যাচাই করে, সন্দেহ হচ্ছে এটা নকল গহনা। দেখি না অনুমান ঠিক কিনা। কি ব্যাপার গোপাল দাদা? আরে একটা বিপদে পড়ে এলাম ভাই তোমার কাছে। কিসের বিপদ? মহারাজ এক গাদা গহনা আমার কাছে রাখতে দিলেন, একবার দেখো দেখি এই গহনাগুলো খাঁটি কিনা। এই দেখো। আরে এই গয়নাগুলো তো আমার কাছ থেকে আমাদের নতুন মন্ত্রী এসে কিনে নিয়ে গেল, সব গিল্টি করা গয়না। তাই? কেন, কি বললো আমাদের নতুন মন্ত্রী? বলল চুরি বেড়ে গেছে, চোর ধরতে নকল গয়না চাই, মহারাজের নাকি আদেশ। যা, তাহলে ভয় নেই, আসল নয় তো? আরে না না, বাজারে এটা 10 মুদ্রাও দাম হবে না। আহামরি বুদ্ধি বটে আমাদের ভগবানের, এই বুদ্ধি নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছে। চলি গো, তুমি যেন এই কথার কাউকে বলো না, ওই আমাদের নতুন মন্ত্রী ভগবানকেও না, কথাটা মনে থাকবে। থাকবে গো গোপাল দাদা। মহারাজ, এটা কিরকম ছলনা হচ্ছে গোপালের সাথে? তা আমার তো কিছু জানবার আছে। আপনি আর কি জানতে চান? গোপাল কিনা মাঝে মাঝে আমার খুব অসহ্য লাগে, আমার ভালোবাসার সুযোগ নিয়ে অনেক ভুল কাজ করে। সবই আমার কানে আসে, কিন্তু দেরি করে আসে। মহারাজ, আপনার কানে উড়ে আসা খবরগুলো যে ভিত্তিহীন সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। মানে, আমি তো এই কথার কোনো অর্থ বুঝলাম না। একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন, আপনার এবং আপনার নতুন মন্ত্রীর কি অভিপ্রায় জানি না, তবে আমি নিশ্চিত আপনারা পরাজিত হবেনই হবেন। আপনি গোপালের হাতে নকল সোনার বাক্স তুলে দিলেন আমার নাম করে, এই মিথ্যে ঠিক নয়। দেখা যাক, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। লাট্টু আর লেত্তি, বলুন নতুন মন্ত্রী মশাই। মনে আছে তো আজকে রাতে তোদের কি করতে হবে? আমি একটু কানে খাটো তো, আর একবার বলবেন আগে। উফ, এই কালাকে নিয়ে তো ভারী জ্বালা হলো। না না, তালা ভাঙতে আমার জুড়ি নেই, মালা দিতে হবে না, মাল পেলেই হলো। লাট্টু, একে নিয়ে তো পাগল হয়ে যাবো রে। না না, মাদল বাজাতে হবে না, চুরি করতে গেলে কি মাদল বাজিয়ে যায়? কতবার বলেছি না তুই কথা বলবি না, তুই চুপ করে থাকবি। আপনি নিশ্চিন্তে যান, চুরি হয়ে যাবে। ঠিক মতো চুরি করতে পারলেই পুরস্কার আছে। ওরে বাবা, চুরি করলে পুরস্কার? এটা কি হলো? ও তো মাঝে মাঝে শুনতে পায়। বাবা রে, এ তো শিয়ানা কালা। ঠিক বলেছেন নতুন মন্ত্রী মশাই, আমার বড় জ্বালা। আমি এবার পালাই। আমাদের পরিকল্পনা সফল হতে চলেছে বৌঠান, একদম চিন্তা করবেন না। নকল গহনা শ্যাকরার দোকান থেকে 10 মুদ্রা দিয়ে কিনেছি। আজ ওইটা গোপালের বাড়ি থেকে চুরি হবে, গোপাল চোর সাজবে, আমাদের উদ্দেশ্য সফল। ও মা, ও কতবার চেষ্টা করেছে, সফল হয়নি, আর আপনি কি অনায়াসে করে দিচ্ছেন। এখানে আসার নাম করে বেরিয়ে শ্যাকরার দোকান থেকে নকল গহনা কিনে মহারাজের হাতে দিয়ে তবে এলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ভগবান ভরসা, গোপাল হবে ভরসা। আজ বড্ড গুমোট, এক ফোঁটা হাওয়া নেই,
কি পাপ করেছি, এখন জেগে থাকতে হবে? এতদিন বটা ঘটাকে সামলেছি, এবার কাকে সামলাতে হয় কে জানে। আরে কানের যন্ত্রটা ঠিক আছে তো? হ্যাঁ, একদম টান টান আছে। সামনেই গোপালের বাড়ি, খুব চালু কিন্তু। আমরা কি বোকা নাকি? এবার আমাদের কাজ শুরু হবে। কি গো, শোবে না নাকি? একটু প্রয়োজন আছে, তুমি ঘুমো। মহারাজ যে গহনাটা রাখতে দিয়েছেন না, ওটার জন্য একটু জেগে আছি আর কি। গোপাল জেগে আছে, ও না ঘুমোলে তো কিছু করতে পারবো না। এই রে, এই কুকুর ডাকছে। তা চোরকে দেখে কুকুর ডাকবে না তো কে ডাকবে? রে, একটু আস্তে বল, আস্তে আস্তে। এসে গেছে গোপালের বাড়িতে শীত কাটতে, সাহস বলিহারি। বুঝলে গিন্নি? হ্যাঁ বলো। গহনাটা আর নিজের কাছে রাখিনি, বুঝলে? তা কোথায় রাখলে? ওই আমাদের দক্ষিণ দিকে যে কাঁটা ঝোপটা আছে না, ওইখানে একটা পোটলার মধ্যে রেখেছি। হায় হায় হায়, এ কি করলে? কেন, একদম সুরক্ষিত, কিচ্ছু চিন্তা করো না গিন্নি। আহা, তুমি আবার ওই কেন উঠে এলে বলো তো? আহা, তুমি কোন আক্কেলে কাঁটা ঝোপে গয়নার পোটলা ফেললে? হ্যাঁ গিন্নি, অতিথি এসে গেছে, ওদের শোনাতে হবে না, নইলে খেলা জমবে কেন। শোনো, কোনো চোরের কম্ম নয় পোটলা চুরি করা। হ্যাঁ, পোটলা আছে দক্ষিণ দিকে, 3 পা সোজা, 3 পা বেঁকে, 3 হাত মেপে গর্ত করো, পোটলা খানা তুলে ধরো। চলো এবার শুতে চলো, ঘুম পেয়েছে। এ মা, এই গোপাল এত বোকা, সব তো বলে দিল। চল এবার দক্ষিণ দিকে যাই, তারপর 3 পা মেপে সোজা যাব, আবার 3 পা বেঁকে 3 হাত গর্ত করে পটকা নিয়ে আসি। গয়না চুরির জন্য পুরস্কার, আর সোনার গয়না মুফতে। এক, দুই, তিন, তারপরে বেঁকে 1, 2, এই 3। লেতি, এইখানে কর। হ্যাঁ, কর কর। ওইখানে নয় রে, তুই বেটে, তোর পা ছোট আর তোর পা তো লম্বা। এই কার পায়ের মাপ বলতো? তাকে দিয়ে মাপালেই হবে। কার আবার? গোপালের পায়ের মাপ? বলি, ও ভালো মানুষের পো, আমার পা দিয়ে এবার মেপে দেবো? খুব ভালো হয় তাহলে, আমাদের দুজনের কারো পায়ের মাপই তো ঠিক হলো না। এই বুদ্ধি নিয়ে চুরি করতে এসেছো বাবারা? এখন বলো তো, তোমাদের কি করি? আমাদের মেরো না, আমরা কিচ্ছুটি করিনি। ওই নতুন মন্ত্রী ভগবান তোমার বাড়িতে চুরি করতে পাঠালো গো। আর তোমরাও চলে এলে চুরি করতে? কার বাড়িতে? না গোপালের বাড়িতে? আরে আমার বাড়িতে চুরি করতে গেলে যোগ্যতা লাগে, এই গাধার বুদ্ধি নিয়ে তোরা আমার বাড়িতে চুরি করতে এলি? চল 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 রাজা মশাইয়ের কাছে চল। ও গোপাল দাদা, আমাদের ছেড়ে দাও। না না না, ছেড়ে তো দেব না। আমার সারা রাতের ঘুম নষ্ট করেছো, তার কিছু শাস্তি তো তোমাদের পেতেই হবে। আপাতত আমার ঘরে চলো, একটু বিশ্রাম নাও। এক্ষুনি আমার বানর সেনারা চলে আসবে, তোমাদের দুজনকে ওদের হাতে তুলে দিয়ে তারপর আমার কাজ শুরু হবে। গোপাল দাদু, চলে এলাম গো রোজের মতো। তুমি কাজে যাও, আমরা দিদাকে দেখবো। এই দেখ, এমা, এরা কি? এরা দুটো মানুষরূপী গাধা আমার বাড়িতে চুরি করতে এসেছে। তোদের কাজ হলো ওদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে পাহারা দেওয়া। ও, এই কাজ? গোপাল দাদু, নিশ্চিন্তে যাও, আমরা এদের চুরির গল্প শুনবো আর পাহারা দেব। আজকের ঘটনাটাই বলতে বল, এটাই ওদের সেরা চুরি, বুঝলি?
কি এখনো গোপাল এলো না? ও, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, দেখা নেই। না 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 না, আজই ওর শেষ দিন। এত করে বলা হলো তবু আক্কেল হলো না। তোরা থাক, আমি পুটিকে নিয়ে রাজসভায় ঢুকি। চল মা, চল। প্রহরী, প্রহরী, পায়ে দড়ি বেঁধে গোপালকে নিয়ে এসো। দড়ি আনতে হবে না, আমি এসে গেছি। বলুন মহারাজ, কি খবর? মানে তুমি কি রসিকতা করছো নাকি আমার সাথে? রসিকতা তো আপনারা কয়েকজন করেছেন আমার সাথে মহারাজ। মানে এই খুলে বলো গোপাল, খুলে বলো। কি খুলবো আর কতটুকু খুলবো একটু যদি জানান। আপনারা আমাকে বিশ্বাস করলেন না, আমার বাড়িতে গিন্নির শরীর খারাপ সেটাও বিশ্বাস করলেন না। প্রতিদিন সকালে এই ছেলে মেয়েগুলোর হাতে আমার স্ত্রীকে রেখে আমি কাজে আসি। আজ আমি ওকে নিয়ে এসেছি ওই কারণে, আর বাদ বাকি 4 জনকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ওদেরও ডাকবো। এত দেরি হবার কারণটা কি? সেনাপতি, কাল রাতে আমার বাড়িতে 2 জন গর্ধব চুরি করতে এসেছিল। পুটিমা আমার, যা তো বাইরে গাধা দুটো দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে আয়। আর ওদের যে পাঠিয়েছে সে আরো বড় গর্ধব। আমাকে গর্ধব বললো। ওদের আমার বাড়িতে নকল গহনা চুরি করতে পাঠালো। মহারাজ, নকল গহনা যিনি আমার হাতে তুলে দিয়েছিলেন তিনি হলেন গর্ধব চূড়ামণি। সে কি বলতে চাও? তোমার হাতে তো গয়না তুলে দিয়েছি আমি, তুমি কি আমাকে বলছো? মহারাজ, যে সারা রাত জেগে আপনার নকল গহনা পাহারা দিল সে হলো পৃথিবীর সবচেয়ে বলিষ্ঠ গর্ধব, মানে আমি, আপনাদের গোপাল। এই যে মহারাজ, 2 জন অদ্ভুত চোর। মহারাজ, একটা নিবেদন আছে। আমি ঠিক করলাম গাধাদের সভায় আর নয়, আমি স্বচ্ছন্দে চলে যাচ্ছি মহারাজ। চল রে, তোদের দিদিমাকে আজ থেকে একটু ভালো করে দেখতে পারবো। চল চল চল। গোপাল দাঁড়াও। বলুন মহারাজ। আমার এই মালা উপহার নেবার একমাত্র মানুষ হলো গোপাল। এসো গোপাল, এসো, মালা পরো। আর তোমার গিন্নির চিকিৎসার জন্য আমি এক্ষুনি রাজবৈদ্যকে পাঠাচ্ছি। নাও, সভার কাজ শুরু করো। মহারাজ, সভা শুরুর আগে আমার একটা অত্যন্ত প্রয়োজনীয় কথা আছে। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কথা, বিশদে বলো মন্ত্রী। এই কথা বলার পূর্বে মহারাজের কাছে একটা আর্জি আছে। আমি আশা করব মহারাজ পুরো কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। মন্ত্রী, এ কেমন কথা তোমার? আমি তো মহারাজ, আমার কাজই হলো সবার কথা, সবার অভিযোগ আমাকে মন দিয়ে শুনে তারপর বিচার করা। সুতরাং তোমার কথা, শুধু তোমার কথাই বা কেন, আমি সকলের কথাই খুব মনোযোগ দিয়ে শুনি। কিন্তু এই কথা শোনার পর আপনার বিচার হয়তো আমি পাবো না। তোমার একই রকম কথা, তুমি আমাকে, আমার বিচারকে অশ্রদ্ধা করছো। মন্ত্রী, এবার আমি আদেশ করছি, তুমি তোমার কথাটা সম্পূর্ণ করো। আপনি আমাকে নিশ্চিত করুন, কথাটা শোনার পর আপনি বিচার ব্যবস্থায় কোনো পক্ষপাতিত্ব করবেন না। তোমার এই কথা বলার পর আমার তো একটা কথাই বলতে হয় যে আমার বিচার পক্ষপাতহীন। আর তোমার কথায় যদি মনে হয় আমি তোমার প্রতি কোনো অন্যায় করেছি, তাহলে আমি আমাকেই শাস্তি দেব। আমি এই সভায় আপনার সকল সভাসদ এবং তাদের পরিবারের মধ্যে কোনো একজনের দ্বারা প্রতারিত হয়েছি। সহজ কথায় বলতে গেলে এই সভার সাথে যুক্ত কেউ বা তার পরিবারের কোনো একজন আমাকে প্রতারিত করেছে মহারাজ। আপনাকে প্রতারিত করেছে? আমি তো বিস্মিত। সে কি, কে সে? তুমি এখনই তার নাম বলো এবং সাথে উপযুক্ত প্রমাণ দাও। আমি কথা দিচ্ছি, যদি প্রমাণিত হয় আমার সভায় সভাসদদের মধ্যে কোনো একজনই অপরাধ করেছে, তাহলে তাকে আমি কঠিন শাস্তি দেব। ধন্যবাদ মহারাজ। আমি 3 দিন ভাবতে দিলাম সেই সভাসদকে বা তার পরিবারকে। যদি সরাসরি অপরাধ স্বীকার না করে তাহলে 3 দিন পর আমি নাম বলবো প্রমাণ সহ। মন্ত্রী মশাইয়ের এ আবার কি আচরণ ঠিক বুঝতে পারা যাচ্ছে না তো। সত্যি
সত্যি কেউ কি অপরাধ করেছে নাকি কাউকে ফাঁসাবার জন্য আগে ভাগে একটা গল্প করলেন? মন্ত্রী মশাইয়ের মতিগতি তো জানা আছে। আহ, তুমি যে বড় ধর্ম সংকটে ফেললে হে মন্ত্রী। ঠিক আছে, আমি 3 দিন সময় নিলাম। অপরাধী তার অপরাধ স্বীকার করলে ভালো, না হলে 3 দিন পর মন্ত্রী প্রমাণ সহ আমার কাছে এলে অপরাধীকে বিচার করে আমি তার শাস্তি দেব। তাহলে আজকের মতো সভা এখানেই মুলতুবি করলাম। বিষয়টা কিরকম একটা হয়ে গেল গোপাল। আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সেটাই তো বহু মূল্যবান প্রশ্ন বিজ্ঞানী, যে ষড়যন্ত্রী মন্ত্রী মশাইকে কে প্রতারিত করবে। আচ্ছা, এ কিরকম বিপদ গোপাল? দুরু দুরু করছে বুক আর টিপ টিপ করছে কপাল। তুমি কি কোনো তঞ্চকতা করেছো সভাকবি, যে তোমার বুক দুরু দুরু করছে? মনে তো নেই, কিন্তু অজান্তে যদি করে ফেলি ভুল, তাহলে কি শাস্তিতে চড়তে হবে শুল? আচ্ছা গোপাল, আমি কি কখনো মন্ত্রী মশাইয়ের সঙ্গে কোনো প্রতারণা করেছি? মনে তো হয় না। গোপাল, তুমি কেন চুপ করছে প্রাণ ধুকপুক? ভাবছি সভাকবি, ভাবছি এটা মন্ত্রী মশাইয়ের কোনো চাল নয় তো? এইসব চালবাজিতে বড় ভয় গোপাল। আমি সরল সাদা মানুষ, বিজ্ঞান নিয়ে থাকি। বিজ্ঞানী, সেটা আমি জানি। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মতো লোক জ্ঞানে অজ্ঞানে কারো কোনো ক্ষতি করতে পারে না। আমি কি তবে জটিল গোপাল? শেষে কি আমার পূর্বে কপাল? আরে না না সভাকবি, তুমি হলে সভার কবি, তুমি শব্দ দিয়ে আঁকো ছবি। তোমার দ্বারা প্রতারণা অসম্ভব। পণ্ডিত, তুমি কোনো কথা বলছো না কেন? তোমার কি কোনো চিন্তা মনের মধ্যে বাসা বেঁধেছে? ঠিক বুঝতে পারছি না গোপাল। আমি একবার কোনো কারণে খুব রেগে গিয়ে মন্ত্রী মশাইকে কিছু কটু কথা বলেছিলাম। কি জানি সেটারই প্রতিশোধ নিতে যাবে কিনা বুঝতে পারছি না। সেটাই আমি ভাবছিলাম এতক্ষণ ধরে। কটু কথা আর প্রতারণা কি এক পণ্ডিত? তুমি মিথ্যে ভাবছো। হয়তো, আবার হয়তো না। দুরাত্মার তো ছলের অভাব হয় না। হয়তো ওই কটু কথাটাকেই প্রতারণা হিসেবে চালিয়ে দিল। মিছেই ভাবছো পণ্ডিত, একটা চক্রান্ত তো আছেই। কি সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। একটু সময় দাও। মাত্র 3 দিন হাতে সময়। এর মধ্যে কি তুমি কিছু করতে পারবে? বের তো করতেই হবে। 3টে দিন আমার জন্য যথেষ্ট। মনে ফুর্তি রেখে বাড়ি যাও। গোপাল তো আছেই তোমাদের সাথে। সেটাই তো ভরসা, নইলে সবই তো ফর্সা। বলেছো ভালো। এখন চলো। বিষয়টা কিরকম হলো কিছু বুঝতে পারছো রাজ্যতীশী? তোমার গণনায় কি জানা যাচ্ছে কে হতে পারে আমাদের মধ্যে? আমি কিছুই ভাবতে পাচ্ছি না, আমার মাথা কিন্তু ঘুরছে। আমি একবার মন্ত্রী মশাইয়ের হাত দেখে গণনা করে কিছু অপ্রিয় সত্য কথা বলেছিলাম। সেগুলোকে ধরলে আমার ওপর একটা আক্রোশ থাকলেও থাকতে পারে। আচ্ছা, এই মন্ত্রী মশাইয়ের লক্ষ্য গোপাল নয় তো? না না না, কারণ গোপাল হলে মন্ত্রী মশাই এইরকম ভাবে ভাবছে কথা বলতেন না। সোজাসুজি গোপালকেই দায়ী করতেন, কারণ গোপালকে মন্ত্রীমশাই সভাসদ হিসাবে মানেন না। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো রাজবৈদ্য। তাহলে তো একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। তাহলে কি আমি? কেন, তুমি কি করেছো? না, মানে সেই রকম বিশেষ কিছু না। ওই একবার কোনো একটা বিষয়ে আমার সঙ্গে কিঞ্চিত ওই কথা কাটাকাটি হয়েছিল, সেটাকে ধরে উনি আবার তীরটা আমার দিকে ছুঁড়ছেন কি? এটা তো হলেও হতে পারে। এটা যদি হয় তবে আমি রেহাই পাই, তবে সবটাই তো যদি। আর যদির কথা নদী। এখানে বসে থেকেই বা কি লাভ? আর 3 দিন পর তো ফলাফল প্রকাশ পাবেই। কার ভাগ্যে কি আছে কে জানে। চলো গো, চলো এবার ওঠা যাক। এখানে বসে চিন্তা করলে চিন্তা শুধু বাড়বে। তা ঠিক, চলো বাড়ি যাই।
হ্যাঁ গো, বলি শুনছো? খোকা সেই কখন বেরিয়েছে, এখনো তো ফিরলো না। কোথায় গেছে তোমাকে কিছু বলেনি? না, কিছু তো বলে যায়নি। বলেছে হাতের কাজ শেষ হলেই তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, তা হাতের কাজটি কি সেটা কি তোমায় কিছু বলেছে খোলসা করে? আমাকে কিছু বলেনি, তবে এমন কিছু করবে না যেটায় আমাদের মাথা নিচু করতে হয়। হ্যাঁ, না হলেই ভালো। তা হ্যাঁ গো, তোমার চিন্তা হচ্ছে না? আমারও চিন্তা হচ্ছে বুঝলে, তবে তোমার খোকাকে নিয়ে নয়, রাজসভা নিয়ে। মন্ত্রীমশাই একটা বোমা ফাটিয়েছেন, লক্ষ্যটা যে কার দিকে সেটা ধরতে পারছি না। সে কি গো, কি বলেছে না? বলছে যে সভাসদদের মধ্যে বা তাদের পরিবারের কেউ নাকি মন্ত্রীমশাইয়ের সঙ্গে মিথ্যাচার করেছে। সে কি গো, কে নাম ধাম কিছু বলেছে না? ওই যে বললাম না, লক্ষ্যটা ঠিক কার দিকে সেটা তো ধরতে পারছি না, আর সেটাই সবাইকে বড় বেশি চিন্তায় ফেলেছে গিন্নি। মা, ভীষণ খিদে পেয়েছে, দাও খেতে দাও। কোথায় ছিলি এতক্ষণ? কতদিন পরে দেশে ফিরলাম, সবকিছু একটু দেখে শুনে নিচ্ছি। এবার থেকে ভাবছি আর বাইরে যাব না। কিন্তু মা, বাবা তো আর আমাকে ভালোবাসে না। শুধু ওইটুকুর জন্য বাড়ি ফেরার পরেও আমাকে মামার বাড়িতে থাকতে হচ্ছিল। বাবা এবারে আমার দিকে একটু মুখ তুলে তাকাবে। কি ব্যাপার বল? তোমার তো খুব ক্ষমতা, দাও না আমাকে রাজসভায় ঢুকিয়ে। আরে এখন তো তোর পড়াশোনার সময়, মন দিয়ে পড়াশোনা কর। সময় হলে ঠিক বলবো। আজ মহারাজ খুব চিন্তায় আছেন। কেন চিন্তা কেন? মন্ত্রীমশাই রাজসভায় বলেছেন তার সাথে সভাসদদের কেউ বা তাদের পরিবারের কেউ তার সাথে খারাপ ব্যবহার করেছে। তাই নাকি? ভালো, মন্ত্রী মশাইয়ের সাথেও কেউ খারাপ ব্যবহার করতে পারে তাহলে। তুই ওভাবে হাসলি কেন? হাসি পেল তাই। আচ্ছা, তোর সাথে মন্ত্রীমশাইয়ের দেখা হয়েছিল? কথাবার্তা কিছু হয়েছিল? তেমন কিছু না, ওই যেমন হয় আর কি। অনেকদিন পরে দেখা হলে সবাই যা করে ওই জিজ্ঞাসা করে কেমন আছো, কি করছো, কতদিন থাকবে, এই আর কি। হ্যাঁ, দাও মা খেতে দাও। কিছু একটা ঘটনা তো ঘটিয়েছে মনে হচ্ছে। না, ভালো করে খোকার সাথে কথা বলতে হবে। আরে আরে মহারাজ, আপনি ওরকম ছটফট করছেন কেন? একটু শান্ত হয়ে বসুন। আচ্ছা, তুমি কখনো মন্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছো? আমার সাথে দেখা হয় কখন যে আমি মন্ত্রী মশাইয়ের সাথে খারাপ ব্যবহার করব? এ আপনার কাজ। অজান্তে কখন মন্ত্রীকে কিছু বলে দিয়েছেন। রাগ হলে তো আপনার দিক বিদিক জ্ঞান থাকে না মহারাজ। ও, তাহলে বলছো এটা আমার কাজ? আপনারই যে কাজ সেটা বলছি না মহারাজ, আপনার হতে পারে এটাই বলেছি। তাহলে তো ভারী গোলমাল হলো দেখছি। ওই জন্যেই বলি রাগকে নিয়ন্ত্রণ করুন। এখন দেখলেন তো কি একটা বিপদ বাঁধিয়ে ফেললেন। এবার কি হবে বলো তো রানী? যদি দেখা যায় দোষ আমার, তাহলে আমি আমাকে আবার কি শাস্তি দেব? ওহ, এটা ভাবতে ভাবতেই আমি অস্থির হয়ে পড়ছি। না, দেখাই যাক কি হয়। আসুন আসুন, শান্ত হয়ে বিশ্রাম নিন। হ্যাঁ, ঠিক বলেছ। আগে তো শুয়ে পড়ি, তারপর যা থাকে কপালে। রতন, তোরা ঠিক মতো সাক্ষী দিবি তো? একদম, যা দেখেছি যা শুনেছি সব গড়গড় করে বলে দেব। ব্যাস, আর কোনো চিন্তাই নেই। কালই হাটে হাঁড়ি ভাঙবো। আমরা তো আপনাকে সাহায্য করব, কিন্তু ওই বিনিময়ে আমরা কি পাবো? এখানে বিনিময় আসছে কেন ভোলা? আমি তো কোনো অন্যায্য কিছু করছি না, সবই তো তোমাদের সাথে ঘটেছে। তোমরা সত্যি কথা বলার জন্য পারিশ্রমিক দেবে নাকি? দেখুন মন্ত্রী মশাই, আপনার কিছু নিশ্চয়ই লাভ আছে,
লাভ ছাড়া তো আপনি এক পাও হাঁটেন না। কথাটা কিন্তু ভোলা ঠিকই বলেছে। আমাদের তো সাদা মনে কাদা নেই। আপনি যখন কিছু একটা বলেন আমরা তো আর আপনার কথা ফেলতে পারি না। ঠিক আছে ঠিক আছে, তোমরা সাক্ষী দিতে কত করে নেবে? ভোলা ভোলা তুমি বলো বলো, কথাটা তুমি তুলেছো ভোলা। হ্যাঁ, কথাটা হয়তো আমি তুলেছি, কিন্তু পারিশ্রমিকের কথাটা তো ওই রতনদা বলবে। নাও নাও না নাও নাও, বলো রতনদা বলো। ঠিক আছে, ভোলা যখন আমাকে এই ভাতটা দিয়েছে তখন আমি বলি কি, মন্ত্রী মশাইয়ের কথাও থাকুক আর আমাদের কথাও থাকুক। আর সাক্ষী দিতে আমরা ওই 50 মোহর করে নেব। কি বলো ভোলা ভাই? একদম ন্যায্য দাবি করেছো। হ্যাঁ, এর চেয়ে কম চাওয়া যায় না। কি মন্ত্রী মশাই, কমের উপর দিয়ে হয়ে গেল তো? সব কটাকে তাড়া, সববার খুব বার বেড়েছে। এখন তো আর কিচ্ছু করার নেই, ওদের কথা তো রাখতে হবে। ঠিক আছে, তাই হবে। আমাদের পারিশ্রমিক কিন্তু আগে দিতে হবে, তারপর আমরা সাক্ষী দেব। হ্যাঁ, এটা একদম মুখের কথা বলেছো। এই জন্যই তো তোমাকে এত মান্য করি। ঠিক আছে ঠিক আছে, আজ রাতে তোরা তোদের পারিশ্রমিক নিয়ে যাবি, কেমন? মোক্ষম সময় কথাটা তুলেছ ভোলা ভাই, একেবারে জোঁকের মুখে নুন। সাক্ষী দেবার জন্য বেশ ফোকটে কিছু মোহর পাওয়া গেল। গোপাল, তোমার কোনো চিন্তা নেই? কেন মহারাজ, আমার চিন্তা থাকবে কেন? আমার তো কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। কিন্তু মন্ত্রী তো আমাদের ঘুম কেড়ে নিয়েছে। ও মন্ত্রী, বলো না গো, কে তোমার সাথে তঞ্চকতা করেছে? কে তোমাকে প্রতারিত করেছে? আর তো মোটে একটা রাত মহারাজ, তারপরেই তো সব প্রকাশ হবে। আচ্ছা, আমার ওষুধ কি আপনাকে প্রতারিত করেছে? ও তো বহুবার। বহুবার? তার মানে আমি কি? কালকে জানা যাবে, কেমন? একটা কথা জিজ্ঞাস্য আছে মহারাজ। বলো শুনি, কি তোমার জিজ্ঞাস্য? অপরাধী যেই হোক, সে যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। সে তো অবশ্যই। গোপাল এটা কেন বললো? তাহলে কি গোপাল কিছু আন্দাজ করেছে? মহারাজ, আমার মনে হয় প্রতারককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত নয়, কারণ প্রতারক তার প্রতারণা কেন করেছে সেটা সে বোঝাতে চাইবে। তাতে আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা সমাজে। কোনো প্রতারক তার কথার জাল বুনে প্রতারণাকে যাচাই করবে, এটা করতে দেওয়া উচিত নয়। মন্ত্রী, তুমি ঠিক বলেছ। আমার প্রতারণাকে একেবারে সমূলে ধ্বংস করতে হবে। প্রতারণার একমাত্র সাজা যাবজ্জীবন কারাবাস। ব্যাস, নিশ্চিন্ত। আমরা কাল সবাই মিলে বলবো, এটা তো অন্যায়। মানবো না কিছুতেই, আইন হবে কিছুতেই। মনে হয় আমাকেই দোষী ভাবছেন মন্ত্রী মশাই। আমি তো কিছু ভাবতেই পাচ্ছি না। আর মন্ত্রী মশাই যা ভনিতা করছেন না, অসহ্য। কি গো গোপাল, তুমি তো কিছু বলো। তুমি চুপ করে বসে আছো কেন? কি আর বলবো রাজ্যোতিষী, আমার আর কিছু বলার নেই। কাল দেখি কি হয়। আচ্ছা গোপাল, তোমাকে এত শান্ত দেখছি কেন? হ্যাঁ, তোমার কোনো চিন্তা ভাবনা নেই? হ্যাঁ, তোমার সাথেই তো মন্ত্রী মশাইয়ের সবচেয়ে বেশি ঝগড়া চলে। আমি সোজা কথা সোজা ভাবে বলি, তাই আমার কোনো ভয় নেই। চলো বাড়ি যাই। আর কতক্ষণ বাড়ির বাইরে থাকবো? হ্যাঁ, এবার আমাদের নিজের বাড়ি যেতে হবে। এই চলো সব, চলো চলো। এবার বল খোকা, ঘটনাটা কি ঘটেছিল? সেদিন সকালে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মন্ত্রী জেঠু আমাকে ডাকে। এই খোকা খোকা, শোন শোন শোন, তোর সাথে অনেক কথা আছে। বাবা, আমার সাথে অনেক কথা? কি কথা মন্ত্রী জেঠু? আমার একটা কাজ করে দিতে হবে, পারবি? কি কাজ? কাজটা খুব কঠিন না, কিন্তু করতে গেলে অনেক দম লাগবে। আপনি আমাকে আগে বলুন কি করতে হবে, কাজ তো করে দেব। নগদ কি পাবো? আমি পুরো কাজটা করবার জন্য তোকে 50 মোহর দেব। কাজের আগে 25, কাজের পরে 25। রাজি? হ্যাঁ রাজি? রাজি। এবার বলুন আমাকে কি করতে হবে। তোর কানটা আমার মুখের সামনে আন, এই সব কথা কানে কানেই বলতে হয়।
নিন এবার বলুন। এবার শোন, পারবি? পারবো, এই আর কঠিন কি কাজ। তবে এই কাজে আমাকে পুরো 50 মোহর দিয়ে দিতে হবে। হ্যাঁ। কেন? এই কাজের পরে আমি আর ঘরে থাকতে পারবো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই হবে। কাল সকালে ভোলা ময়রার দোকানে আমার সাথে সাক্ষাৎ করবি, আমি ওখানেই তোকে মোহরটা দেব, কেমন? ঠিক আছে, তাহলে কাল সকালে ভোলা ময়রার দোকানে দেখা হবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো এই। গো, এবার কি হবে? দাঁড়াও দাঁড়াও, একদম নাকে কেঁদো না, আমাকে পুরো বিষয়টা বুঝতে দাও। আর কি বোঝার আছে তোমার? এখন অনেক কিছু বোঝার আছে গিন্নি, তবে তুমি নিশ্চিন্ত থাকো, তোমার খোকার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। আচ্ছা খোকা, তোকে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে মোহর নিতে কে কে দেখেছে? কথা মতো পরদিন সকালে ভোলা ময়রার দোকানে গেলাম। এই তো একদম সঠিক সময় এসেছিস। এই রতন, ভোলা, তোরা সাক্ষী, আমি খোকার হাতে এই 50 মোহর দিলাম। কিসের জন্য মন্ত্রী মশাই? আমার একটা বিশেষ কাজের জন্য। কাজটা কি সেটা এই মুহূর্তে বলা যাবে না, কাজটা হলে কৃষ্ণনগরে একেবারে হই হই পড়ে যাবে। কি বল খোকা? সে তো ঠিকই। কতদিনে কাজটা করতে পারবি? এটা তো আপনার সামনে করতে হবে, 2-3 দিন সময় লাগবে। বেশ 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 3 দিন আমি অপেক্ষা করে থাকবো। হ্যাঁ, তাহলে আমি চলি। তার মানে কি কাজ করার জন্য তোকে টাকা দিল সেটা কেউ জানে না? না। বাহ, তার মানে তোর রাস্তা পরিষ্কার। যা খোকা, তুই নিশ্চিন্তে শুতে যা, কাল তোকে কি করতে হবে পাশে শুয়ে শুয়ে বলছি, চল। ঠিক আছে, তুমি আমাকে বাঁচার পদ্ধতি বলবে আর আমি তোমার সারা গায়ে সুড়সুড়ি দিয়ে দেব। মন্ত্রী, নাও এবার বলো তো, কে তোমাকে প্রতারণা করেছে? যে আমার সাথে প্রতারণা করেছে তার নাম বলতে যাবার আগে মহারাজকে আবার মনে করিয়ে দিতে চাই, আমি যেন বিচার পাই। এখানে আমার সাক্ষী উপস্থিত। ওরে বাবা, কতবার বলবো, প্রতারণার শাস্তি 2 বছরের কারাবাস। কোনো আত্মপক্ষ সমর্থন থাকবে না মহারাজ। ঠিক আছে, থাকবে না। প্রতারক হলো গোপালের ছেলে খোকা। এই তুমি কি বলছো মন্ত্রী? ও তো নিতান্ত বালক। ওই বালক খোকাই আমার সাথে প্রতারণা করেছে। মহারাজ, আমি বাবার কাছে সবটা শুনেছি। শোনার পর থেকে আমি খুব লজ্জিত। আমি কাজটা এখনই করতে চাই। তা এতদিন করনি কেন? সময় আর সুযোগ পাইনি। আমার কাছে এখন সময়ও আছে আর সুযোগও আছে। কি মন্ত্রী, এখন যদি কাজটা করে তাতে কি তোমার আপত্তি আছে? কাজটা হলেই হলো। না 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 না, আমার কোনো অসুবিধে নেই। নাও নাও খোকা, তুমি কাজটা করো তো। যথা আজ্ঞা মহারাজ। তাহলে মন্ত্রীমশাই, কাজটা আমি এবারে করছি। আর কোনো চাপ নেই, কি বলো গোপাল? আমারও তাই মনে হয় মহারাজ। ওই দেখুন, খোকা কাজ করতে শুরু করেছে। ও কি, ও তো লাঠি হাতে আসছে আমার দিকে। ও কি গো, তোমার খোকা কি আমায় মারবে নাকি? মহারাজ, এটাই তো মন্ত্রী জেঠু আমাকে করতে বলেছে। কি? আমার মন্ত্রী আমাকে মারতে চায়? ও মন্ত্রী, এসব কি শুনছি? এই না না মহারাজ, মহারাজ আপনাকে মারতে বলিনি। তাহলে কাকে মারতে বলেছিলে মন্ত্রী জেঠু? বিশ্বাস করুন মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, আপনাকে মারতে বলিনি। আমি গোপালকে মারতে বলেছিলাম। মহারাজ, ছেলে হয়ে বাবাকে মারবো, এটা পারা যায়? আমি লাঠি দিয়ে এক ঘা মারতে বলেছিলাম। মন্ত্রী, তুমি নাক খত দেবে। ছি 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 ছি, ছেলেকে বলছো বাবাকে মারতে? কি যুগ এলো! ছেলেকে বললে বাবাকে মারো? ছি 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 ছি, কি শিক্ষা! মন্ত্রী যদি পণ্ডিতের জায়গায় থাকতো তাহলে তো রাজ্যটাই রসাতলে চলে যেত। দাও মন্ত্রী দাও, নাক খত দাও। আমার নাক ঠেদা হয়ে যাবে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। না 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 না, তোমাকে আমি ছাড়বো না। তুমি নাক খত দিতে শুরু করো, নইলে কিন্তু শুলে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি নাক খত দিচ্ছি। এই আমি নাক খত দিচ্ছি মহারাজ, আমি খোকা, তোমার জন্য আমি আসল দোষীকে ধরতে পারলাম। তোমার বুদ্ধির বলিহারি। খোকা আমাদের খোকা, দুষ্টু মিষ্টি সোনার ছেলে মন্ত্রীকে বানালো খোকা।
সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।